সমুদ্র শান্ত হয়ে আছে। শিরশিরে বাতাসে ঢেউ এসে আছড়ে পড়ছে তীরে। চাঁদের মোহময় আলোয় চিকচিক করছে তীরের বালুগুলি। মাঝে মাঝে জোরে হাওয়া এসে বিশাল ঢেউ টেনে এনে তীরে ফেলছে। সামনে শুধুই মহাশূন্য। বিশাল শূন্যতায় ভরা আকাশটা নেমে গেছে সাগরে। এই সাগরের রূপের বর্ণনা বলে শেষ করা সম্ভব না। নীল জলে চাঁদের আলো পুরে অপূর্ব রূপ ধারণ করেছে, আর তার তীর ঘেঁষে দুজন সুখী মানুষ হেঁটে চলেছে। বাতাসে উড়ছে মিশুর শ্যাম্পু করা চুল। ওনার একাংশ উড়ে মেঘালয়ের গায়ের উপর গিয়ে পড়ছে। মেঘালয় এক হাতে মিশুর একটা হাত ধরে রেখেছে। পাশাপাশি হাঁটছে দুজনে। সমুদ্রের নোনা জলে ভিজে যাচ্ছে পা, আর ভালোবাসায় সিক্ত হচ্ছে দুজনের হৃদয়। মিশু ক্রমশই এই অনিন্দ সুন্দর মানুষটার প্রতি দুর্বল হতে শুরু করেছে, আর এই মানুষটাও ভালোবেসে একদম বুকের ভেতর পুষে রাখতে চাইছে এই চঞ্চল পাখিটাকে। মেঘালয় বলল, সমুদ্র কত শান্ত হয়ে আছে, তাই না? মিশু মুগ্ধ হয়ে নানান আঁকিবুকি করছিল আর চেয়েছিল সমুদ্রের দিকে। এবার চমকে উঠে বলল, সত্যি অপূর্ব। সমুদ্র এত সুন্দর কেন মেঘ? তোমার কণ্ঠটা এত সুন্দর কেন? মিশু অবাক হয়ে বলল, আমার কণ্ঠ? মেঘালয় বলল, তোমার কণ্ঠটা অনেক মিষ্টি, ঠান্ডা আর শীতল। কণ্ঠে অজস্র মায়ের কাব্য ঝরে, আবেগে মাখা গলা, ইচ্ছে করছে খেয়ে ফেলে। মধুর মতো কানে বাজতেই থাকে। সমুদ্রটা সেরকম শান্ত আর সুন্দর, তোমার কণ্ঠের মতো। মিশু বিস্ময় লুকাতে না পেরে বলল, সত্যি আপনি অদ্ভুত সুন্দর করে কথা বলেন। আমার কণ্ঠ এত সুন্দর? শান্ত সমুদ্রের মতো। মিশু মুচকি হেসে তাকালো সমুদ্রের দিকে। ঢেউ এসে পায়ের উপর আছড়ে পড়ছে। পা ভিজিয়ে দিয়ে আবারও সমুদ্রে নেমে যাচ্ছে। চারিদিকে চাঁদের স্নিগ্ধ আলো ছড়িয়েছে। চাঁদের আলোয় সমুদ্রকে এতটা লোভনীয় লাগে যে সত্যিই খেয়ে ফেলতে ইচ্ছে করে। আকাশটা একেবারেই ফাঁকা। জ্যোৎস্নার কারণে নক্ষত্রগুলোকে চোখে পড়ছে না। বিশাল আকাশে ও প্রশস্ত সমুদ্র দেখে বুকটা ফাঁকা হয়ে যাচ্ছে। মিশু হঠাৎ দাঁড়িয়ে পড়ল আর সমুদ্রের দিকে তাকিয়ে কি যেন বলতে লাগলো বিড়বিড় করে। মেঘালয় মুগ্ধ হয়ে চেয়ে রইল মিশুর দিকে। মিশু এক পা করে এগিয়ে গিয়ে সমুদ্রের ঢেউ হাত দিয়ে ছুঁয়ে কয়েক ফোঁটা জল হাতে তুলে ছুঁড়ে মারল সাগরে। তারপর উচ্ছ্বসিত কণ্ঠে বলল, তোমার কি দুঃখ আছে? মেঘালয় এগিয়ে গিয়ে মিশুকে ধরে বলল, ঠিক আছে? মিশু বলল, সমুদ্রের জন্য অজানা একটা ভাষা আছে, কিছু বলতে চায় সে। উন্মুক্ত হয়ে চেয়ে আছে দেখো। মেঘালয় নিজেও তাকালো সমুদ্রের দিকে। মনে হতে লাগলো সত্যি সমুদ্রের নিজের কোনো ভাষা আছে, কিছু বলতে চাইছে সে। এই ভাষা হয়তো তার বোঝার সাধ্য নেই, মিশু বুঝতে পারবে। মেঘালয় জিজ্ঞেস করলো, সমুদ্র কি বলছে? বলছে মেঘালয়কে ছাড়িস না। সিরিয়াসলি? আর এটাও বলছে যে মেঘালয় অনেক বেশি দুর্লভ, এত সহজে ওকে পেয়ে গিয়েছিস, তুচ্ছ করিস না। মেঘালয় হাসতে হাসতে বলল, ওকে, তুচ্ছ করো না, তাহলেই হবে। আকাশটা কিছু বলছে না? মিশু একবার আকাশের দিকে তাকিয়ে আরেকবার সমুদ্রের দিকে তাকালো। বুক ভরে নিঃশ্বাস নিল কয়েকবার। বিশাল আকাশটা সমুদ্রে নেমে গেছে কেন? সমুদ্র কোথায় শেষ হয়েছে কেউ জানে না। এত বিশাল সব শূন্য দেখলে যে বুকটা কেমন ফাঁকা হয়ে যায়, অস্থির লাগে, বড্ড অস্থির লাগে। বুকের ভেতরে দুমড়ে মুচড়ে যেতে চায়। প্রকৃতি অদ্ভুতভাবে টানে মানুষকে। এখন ঠিক সেটাই হচ্ছে। সমুদ্রকে ভালোবেসে শুধু স্নান নয়, আলিঙ্গন করতে ইচ্ছে করছে। মিশু নিচু হয়ে জল নিয়ে দুহাতে মুখে ছিটিয়ে মুখ ধুয়ে ফেলল। দুজনেই অনেকক্ষণ সমুদ্রের দিকে তাকিয়ে থেকে আবারও হাঁটা ধরল। একজন মধ্যবয়স্ক পুলিশ দূর হতে মুগ্ধ হয়ে তাকিয়ে দেখতে লাগলো এই দুইজন পাগল প্রকৃতি প্রেমীকে। দুজন হাঁটতে হাঁটতে চলে এলো তীরে। মালের উপরে ধপ করে বসে পড়ল মিশু। মেঘালয়ও পাশেই বসে রইল। নিরাপত্তার ব্যাপারে করা গার্ড আছে। সৈকতে রাত্রিবেলাতেও কোনো সমস্যা হবার সম্ভাবনা নেই, কিন্তু এলাকাটা অনেক বেশি রিস্কি। পরিচিত পুলিশকে নজরে রাখতে বলায় ভয়হীনভাবে বসে থাকা যাচ্ছে। মিশু হঠাৎ জেদ ধরে বলল, আসুন ওই ঝাউবনের দিকে যাই। মেঘালয় একবার বনের দিকে তাকিয়ে বলল, এখন আমারও যেতে ইচ্ছে করছে, কিন্তু তোমাকে নিয়ে। খুব রিস্কি হয়ে যাবে। তা তো একটু হবে। আচ্ছা আসো, একটা ব্যবস্থা করে ফেলবো। মিশু লাফিয়ে উঠল। মেঘালয়ের প্রতি ক্রমশই ভালোবাসা আর সম্মানটা বেড়েই যাচ্ছে ওর। দুজনে খালি পায়ে বালির উপরে পা ফেলে উপরে উঠে এলো। পুলিশ আঙ্কেলের কাছে এসে ভালোভাবে ব্যাপারটা বুঝিয়ে বলে মেঘালয় মিশুকে নিয়ে বালি ধরে হাঁটা শুরু করলো।
মিশু মেঘালয়ের বাহু চেপে ধরে হাঁটছে আর পা দিয়ে বালি ছিটাচ্ছে। মেঘালয় বাধা দিচ্ছে না। মেয়েটার অদ্ভুত পাগলামিগুলোকে ভালো লাগে ওর। জ্যোৎস্না গায়ে মাখতে মাখতে দুজন হাঁটছে আর হাসছে। একে অপরকে গভীরভাবে অনুভব করছে আর ভাবছে, অপর মানুষটা এত সুন্দর কেন। মিশু হঠাৎ মেঘালয়ের হাত ছেড়ে দিয়ে ছুটে সমুদ্রের তীরে চলে গেল। তারপর শুয়ে পড়ল থপ করে। মেঘালয়ও ছুটে গিয়ে শুয়ে পড়ল মিশুর পাশেই। সমুদ্রের ঢেউ এসে ছুঁয়ে গেল দুজনকেই। চাঁদের আলোয় মরা মানুষের মতো শুয়ে আছে দুজনে। দুজনেই তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশের বিশালতা অনুভব করছে আর কানের কাছে বাজছে সমুদ্রের গর্জন। এরকম পাগলামিগুলো করতেও ভালো লাগছে। মিশুর সাথে সাথে আজ যেন মেঘালয়ের বয়সটাও অনেক কমে গেছে। নিজেকে কিশোর মনে হচ্ছে। দু হাতে গ্রহণ করছে এই পরিবেশটাকে। বারবার সমুদ্রের ঢেউ এসে ভিজিয়ে দিয়ে যেতে লাগলো। ঢেউ উত্তাল হতে শুরু করেছে আর ঠান্ডাও লাগছে বেশ। ভেজা শরীরে উঠে পড়ল দুজনে। এক পলক মিশুর দিকে তাকিয়েই শরীরটা কেঁপে উঠল মেঘালয়ের। চাঁদের স্নিগ্ধ আলোয় মিশুকেও স্নিগ্ধ দেখাচ্ছে। ভেজা চুল মুখের উপর লেপ্টে আছে। বালি লেগে অদ্ভুত সুন্দর লাগছে ওকে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, ঘোর লেগে যায়। ঝাউবনে যাওয়ার ভূতটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে চাইল মেঘালয়। এক হাতে মিশুকে বুকে টেনে নিয়ে বলল, চলো ফিরে যাই। মিশু মাথাটা ঝাঁকিয়ে বলল, কেন? আমার খুব ভালো লাগছে, তোমার ভালো লাগছে না? মেঘালয় মুখটা এগিয়ে এনে বলল, যখন সমুদ্রের চেয়েও এই সমুদ্র কন্যাকে বেশি ভালো লাগে, তখন কি সমুদ্রের পাড়ে থাকতে ভালো লাগে? কি তাহলে? কথা বলতে ইচ্ছা করছে। মিশু মেঘালয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল, হুম, ছাড়ুন, লোকজন দেখবে। এটা এমন একটা জায়গা যেখানে কেউ কাউকে দেখে না, দেখলেও বলার কেউ নেই। তিস্তা পাড়ের গ্রাম এটা নয় বিশু। তো সেই জন্য এভাবে ছাড়ুন ছাড়ুন। মেঘালয় মিশুকে ছেড়ে দিয়ে এক হাত ধরে ঘুরিয়ে অন্য পাশ করিয়ে নিয়ে মিশুকে পিছন দিক থেকে ধরে সমুদ্রের দিকে তাকালো। মিশু মেঘালয়ের বুকে পিঠ ঠেকিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছাড়ল। বিশাল ঢেউ এসে একবার দোলা দিয়ে গেল দুজনকে। হাঁটু অবধি ভিজিয়ে দিয়ে গেছে। মেঘালয় মিশুর কানে কানে মুখটা এনে বলল, শুনবেন আমার কথা? বলুন। মেঘালয় ফিসফিস করে বলল, হুম, কথা হবে ঠোঁটের ভেতরে ঘুমের আদরে। মিশু লাজুক স্বরে বলল, আপনি তীব্র রোমান্টিক একটা মানুষ, সেটা কি জানেন? হ্যাঁ জানে, আর আমি প্রচন্ড জেদিও। জানি, আমার চেয়ে ভালো কে জানে। বাবা, দুদিনে আমাকে অনেক জেনে গেছে দেখছে। এই মুহূর্তে আমি আপনাকে সবচেয়ে বেশি জানি। তাই? মিশু দেখো, চারটাকে সমুদ্রের জলে কত সুন্দর দেখাচ্ছে। মিশু জলের দিকে তাকালো। বালির উপরে মৃদু পানির মাঝে চাঁদটাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সমুদ্র গর্জন করে তীরে ভেসে আসছে। মেঘালয় মিশুকে ঝাপটে ধরে চোখ বন্ধ করে ফেলল। বিশাল ঢেউ এসে আরেকবার ভিজিয়ে দিল দুজনকে। হিমশীতল জলের স্পর্শে গায়ে কাঁটা দিয়ে উঠল। তবুও ভালো লাগছে। একই সাথে জ্যোৎস্না স্নান ও সমুদ্র স্নান। সমুদ্রের জলে জ্যোৎস্নার আলোয় ভিজে যাওয়া এক অন্যরকম অনুভূতি। মেঘালয় রীতিমতো জোর করেই দ্রুত মিশুকে নিয়ে হোটেলে ফিরে এলো। রাত 11টার মতো বেজে গেছে। এত সুন্দর জ্যোৎস্না ছড়িয়েছে সবখানে। আলোয় স্নান করা যেত শান্তি মতো, কিন্তু হঠাৎ মেঘের কি হয়েছে কে জানে, বারবার বলতে লাগলো ফিরে যাওয়ার কথা। মূলত মিশুকে স্নিগ্ধ আলোয় ভেজা অবস্থায় দেখেই মাথাটা এলোমেলো হয়ে গেছে ওর। মিশু বুঝতে না পেরে বারবার প্রশ্ন করতে লাগলো। হোটেলে ফিরে লবি থেকে রুমের দিকে যাওয়ার পথে কয়েকটা মেয়েকে দেখে মিশু মেঘালয়ের বাহু ধরে টান দিয়ে বলল, ওরা কারা? মেঘালয় এক পলক ওদের দিকে তাকিয়ে মিশুকে বলল, ওরা কারা? কে ওরা? যাওয়ার সময়ও দেখলাম এখানে ঘুরঘুর করছে, এখনো ঘুরঘুর করছে। কি করে ওরা? মেঘালয় একটু এগিয়ে এসে ফিসফিস করে বলল, দেখতে চাও ওদের কাজ? একটু আড়ালে দাঁড়াও আর দেখো ওকে। মিশু মাথা ঝাঁকিয়ে বলল, ওকে, আপনি যাচ্ছেন কোথায়? চুপ করে দেখতে থাকো ওদের কাজকর্ম, মজা পাবা। আর আমাকে ফলো করো। মেঘালয় মিশুকে আড়ালে দাঁড় করিয়ে দিয়ে নিজে গিয়ে একটা মেয়ের সামনে দাঁড়ালো। মেয়েটির আপাত মস্তক তাকিয়ে দুষ্টুমি ভরা হাসি দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। মিশু কৌতূহলী চোখে তাকিয়ে আছে। অর্ধেক মিনিটের পর আবারও ফিরে এলো মেঘালয়। মেয়েটির সামনে এসে আরেকবার দুষ্টুমি ভরা হাসি দিল। মিশুর কৌতূহলের সীমা নয়। মিশুর কৌতূহলের সীমা নেই। মেঘালয় জিভ দিয়ে নিজের ঠোঁট বিছিয়ে নিয়ে মাথাটা একটু বাঁকা করে মেয়েটিকে দেখল। তারপর সোজা চলে গেল সিঁড়ির দিকে।
মিশু খেয়াল করে দেখল মেঘালয়কে অনুসরণ করে মেয়েটিও যাচ্ছে সিঁড়ির দিকে। মেঘালয় বলে দিয়েছিল ওকে ফলো করতে। পিছু পিছু যাবে কিনা ভাবতে ভাবতে হাঁটা শুরু করে দিল মিশু। মেঘালয় একটু এগিয়ে যাওয়ার পর হঠাৎ দাঁড়িয়ে হাত দিয়ে নিজের চুলগুলো ঠিক করে নিল। মেয়েটি নিঃসংকোচে গিয়ে মেঘালয়ের সামনে দাঁড়িয়ে কি যেন বলতে আরম্ভ করলো। জায়গাটায় অন্ধকার হওয়ায় দূর থেকে কিছুই বোঝা যাচ্ছে না। মেঘালয় হাঁটতে হাঁটতে সুইমিং পুলের দিকে চলে গেল। মেয়েটিও চলল ওর পাশে পাশেই। মিশুর কৌতূহল চরমে পৌঁছে গেছে। কি সমস্যা মেয়েটির? মেঘালয় একটা বেঞ্চের উপর বসে জলের দিকে তাকিয়ে রইল। তার পাশেই মেয়েটি বসে আলাপ জমানোর চেষ্টা করছিল মেঘালয়ের সাথে। মিশু গিয়ে ওদের দুজনের পিছনে দাঁড়াতেই একটা কথাই কানে এসে লাগলো। আপনি অনেক হ্যান্ডসাম, অস্থির একটা বডি আপনার। মেঘালয় হেসে বলল, সারা রাত হবে? ওকে, আপনার জন্য সবকিছু করতেও পারি। মিশু হা হয়ে শুনল কথাটা। পাশ কাটিয়ে কিছু দূর এগিয়ে যাওয়ার পর মনে মনে ভাবছিল কি কথা বলছে মেঘালয় মেয়েটির সাথে। সন্দেহজনক কথাবার্তা, কিন্তু মগজে কিছুই ঢুকছে না। আবারও ওদের পিছনে এসে দাঁড়ানো মাত্রই বুঝতে পারলো টাকা নিয়ে কথা হচ্ছে। এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারছে মিশু। এসব করা হচ্ছে। সরাসরি মিশুকে বলতে সমস্যা কোথায় ছিল? এইভাবে মেয়েটার সাথে কথা বলে প্রমাণ দিতে হবে? রাগে গজরাতে গজরাতে মিশু এগিয়ে আসলো মেঘালয়ের কাছাকাছি। মিশুর উপস্থিতি ভালোভাবেই খেয়াল করছিল মেঘালয়। মিশু পাশে এসেছে বুঝতে পেরে দুষ্টুমি করে মেয়েটিকে বলল, ওকে, রুমে আসো। রুম নাম্বার? কথা শেষ করার আগেই মিশু ঝাঁপিয়ে পড়ল মেঘালয়ের উপর। কি ঘটে যাচ্ছে বুঝে উঠতে সময় লাগলো মেঘালয়ের। বুকের উপর ঝাঁপিয়ে পড়ে রীতিমতো কয়েকটা কিল ঘুষি বসিয়ে দিয়ে দুহাতে আঁচড় বসাতে বসাতে মেঘালয়কে ধাক্কা দিয়ে জলে ফেলে দিল মিশু। সুইমিং পুলে পড়ে গিয়েও স্তব্ধ হয়ে মিশুর দিকে তাকিয়ে আছে মেঘালয়। মিশুর এত রাগ থাকতে পারে ও কল্পনাই করেনি কখনো। মিশুর রাগে দাঁত কর্মর করতে করতে মেয়েটিকে বলল, থাপড়ে সব কয়টা দাঁত ফেলে দিব বেয়াদব মেয়ে। বাপ কয়টা তোর? জন্ম পরিচয় জানা আছে নাকি নেই? এরকম প্রশ্নের সম্মুখীন হয়ে হা হয়ে গেল মেয়েটা। চোখ পিটপিট করে তাকিয়ে রইল। কিছু বলতে গিয়েও বলতে পারল না। চলে যাওয়ার জন্য উঠতে যাবে এমন সময় মিশু এগিয়ে গিয়ে ওর হাত টেনে ধরে তুলে দাঁড় করিয়ে দিয়ে বলল, হাত আছে? হ্যাঁ আছে তো। হাত আছে, সুস্থ সবল একটা শরীর আছে। যতক্ষণ শরীরে শেষ রক্তবিন্দুটা পর্যন্ত থাকে ততক্ষণ অবধি সৎ পথে রোজগারের চেষ্টা করো মেয়ে। কোনো প্রতিকূলতা তোমাকে থামাতে পারবে না। সংসারে অভাব থাকবেই, তাই বলে নিজের সম্ভ্রম বিক্রি করে খাবে? ভাত নামে গলা দিয়ে হজম হয়? মা কি এসব করে খায়? এইসব শিখিয়েছে? মিশু চড়া গলায় বলছিল কথাগুলি। আশেপাশের কয়েকজন লোক হা হয়ে তাকিয়ে আছে ওর দিকে। মেয়েটি লজ্জায় মাথা নিচু করে রেখেছে। অপমানিত হলেও এরকমভাবে কখনো হয়নি। কিছুই বলার নেই। মিশু আবারও বলল, তোমার এই রাস্তায় নামার পিছনে কোনো ইতিহাস থাকতেও পারে। সেই ইতিহাস আমি ঘাঁটতে চাই না। যত কঠিন পরিস্থিতিতেই পড়ো না কেন, শরীরে শেষ রক্তবিন্দু থাকা অবধি, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত কাজ করে খাওয়ার চেষ্টা করা উচিত। অন্যের শরীরের নিচে নিজেকে ঢুকিয়ে দিয়ে কখনো অভাব ঘোচানো পড়াশোনা জানলে চাকরি করে খেতে পারতে, না জানলে অন্তত মাটি কেটে খেলেও ক্ষতি হতো না। তাই বলে দেহ বিক্রি করে খাবে? ছি, অভিশাপ জাগে তোদের মতো মেয়ের জন্য, যারা মেয়ে নামের কলঙ্ক। মেয়েটি আর সহ্য করতে পারছে না। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মিশু আবারও টেনে ধরল ওর হাত। জোরে হাতটা টেনে ধরে বলল, কত অভাবে পড়ে এই রাস্তায় নেমেছিস। এতই যখন অভাব, তখন পারলে আত্মহত্যা করে মরে যেতিস। এই রাস্তায় নামান মানে নিজেকে খুন করে ফেলা। তার চেয়ে মরে যাওয়াও ভালো। অন্তত জগতের মানুষজন জানবে মেয়েটা ভালো ছিল। মাটি কাটতে লজ্জা লাগে, প্রয়োজনে ভাপা পিঠা বিক্রি করে খা। সেই পেশাও এটার চেয়ে ভালো। অন্তত আত্মসম্মান বজায় থাকবে। মেঘালয় মনে মনে ভাবছে, খাইছে রে, মিশু বুঝি হোটেল সমৃদ্ধ সবাইকে জড়ো করে ফেলবে এবার। এত তেজ ছিল মেয়েটার, জানা ছিল না তো। তো পুল থেকে উঠে এসে মিশুকে থামাতে যেতেই মিশু চেঁচিয়ে বলল, জাস্ট শাট আপ। একদম টাচ করবে না আমাকে। আমি শুধু এই মেয়ের কথা ভাবছি না, আমি ভাবছি গোটা জাতির কথা। কক্সবাজারে এদের মতো শত শত মেয়ে হোটেলে এসব করে বেড়াচ্ছে। রোহিঙ্গা কত মেয়েও এসব করে খাচ্ছে। ওদের আত্মসম্মান নেই মানলাম, কিন্তু এসব করে যে শত শত HIV ছড়িয়ে দিচ্ছে,
ওরা কি জানে গত কয়েকদিন আগেই নিউজে দেখেছি ক্যাম্পে 6 জন অসুস্থ পেশেন্ট পাওয়া গেছে। শুধুমাত্র ভাইরাস বহন করলেও ছেড়ে দেয়া যায়, কিন্তু ওরা সরাসরি এইডসে আক্রান্ত। একবারও ভেবে দেখেছেন এভাবে ওদেরকে চিকিৎসার জন্য আলাদা করা হলে আমাদের রাষ্ট্রকে দোষারোপ করবে, বলবে আমরা নির্যাতন করছি, একঘরে করে দিয়েছি। ওরা যে শত শত ভাইরাস ছড়ানোর ক্ষমতা রাখে সেটা এদেরকে কে বোঝাবে? এভাবে কেউ ভাবে না কেন? মেঘালয় মুগ্ধ হয়ে গেল মিশুর কথায়। চোখের পলক পড়ছিল না ওর। মিশু মেয়েটিকে নিজের আত্মসম্মান জাগানোর পাশাপাশি একটা জাতির কথাও ভাবছে। কিছু না বলে তাকিয়ে রইল মিশুর দিকে। মিশু মেয়েটিকে বলল, হতে পারে তোমার কাঁধে একটা পরিবারের দায়িত্ব, কিন্তু তাই বলে এই রাস্তায় নামাটা উচিত হয়নি। এটাতে তোমার সম্মানও নষ্ট হবে, আর তুমি কখনো উন্নতিও করতে পারবে না। ভালো থাকার জন্য ভালো পথটাকে বেছে নিতে হয়। এর জন্য না খেয়ে থাকতে হলে থাকবে, কিন্তু নিজের সব কিছু বিকিয়ে দিলে জীবনের কিছুই পাবে না, না সুখ না সম্মান। শুধু বেঁচে থাকাটাই জীবন নয়, জীবনের মানে সম্মানের সহিত বাঁচা, যেন মরার পরেও তোমাকে কেউ না কেউ সম্মান স্মরণ করে। দেশকে কিছু দিয়ে তারপর মরো। দেশকে কি দিয়েছ? অবৈধ সন্তান ছাড়া। বাচ্চা পেটে এলে তো নষ্ট করে ফেলে দিয়ে আসবে। যদি একটাও বেঁচে থাকে সেও রাস্তায় ঘুরে ঘুরে বড় হবে, তারপর তোমাদেরই মতো দেহ বিক্রি করে খাবে। বিবেকবোধ জাগ্রত করো মেয়ে, যাও এখান থেকে। শক্ত সামর্থ্য শরীর আছে, প্রয়োজনে ইট ভেঙে খাবে। কিছু করার আগে 100 বার ভাববা, বুঝলা? মেয়েটি একটা দৌড় দিয়ে চলে গেল সেখান থেকে। আশেপাশে তাকিয়ে থাকা লোকজনগুলো নিজেদের মতো চলে গেল। মেঘালয় মিশুর কাছে এসে বলল, এত রিয়েক্ট না করলেও পারতাম। একটা মেয়ে কি অবস্থায় পরেই পথে নেমেছে তুমি তো জানো না। মেয়েদের জন্য রোজগারের পথটা অনেক কষ্টকর। মিশু মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, এমন অনেক মেয়ে আছে যারা দিনের পর দিন না খেয়ে থেকেও কখনো এই পথে নামেনি, তারা কিন্তু বেঁচে আছে। সব কিছুর জন্য ইচ্ছা শক্তি থাকতে হয়। জীবন অত সহজ নয়। এভাবে প্রতিদিন কাস্টমার খুঁজে নেওয়াটা খুব সহজ, প্রতিদিন যেচে ধর্ষিতা হওয়াটা খুব সম্মানের। মিশু, ওদেরকে ওদের মতো থাকতে দাও। দিয়েছি তো, সামনে পেলে একবার চেষ্টা করব না তার বিবেক জাগ্রত করার? সমাজ থেকে এদের বিতাড়িত করার কোনো উপায় হয়তো নেই, কিন্তু সুযোগ পেলে অন্তত একজন মানুষকে হলেও জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা উচিত। মেঘালয় মুগ্ধ গলায় বলল, তুমি খুব তেজে আর স্পষ্ট গলায় কথা বলতে পারো। আমি জানতাম না কোনো মেয়ে এতটা দৃঢ়তার সাথে কাউকে এভাবে বলতে পারে। আমি আগে পারতাম না, আজকে এগুলো কিভাবে বললাম জানি না। আপনার সাথে মেশার পর থেকে এমন শক্তি পেয়েছি হয়তো। আচ্ছা, অনেক হয়েছে, এবার চলো। মিশু পা বাড়ালো রুমে যাওয়ার জন্য। মেঘালয় হাতটা দিয়ে মিশুর কোমর ধরে ওকে কাছে টেনে নিয়ে যাচ্ছিল দেখে মিশু হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, বাইরে এভাবে না ঘুরলেও চলবে। লোকজনকে দেখানোর প্রয়োজন আছে? আমাদের দেখা দেখি আরেকজন শিখবে, দূরে থাকো। মেঘালয় অবাক হয়ে ছেড়ে দিল মিশুকে। একটু আগেই তো মিশু অনেক সহজ স্বাভাবিক আর বেশ রোমান্টিক মুডে ছিল। হঠাৎ এই অদ্ভুত তেজি রূপটা আসলো কোত্থেকে বোঝা যাচ্ছে না। অদ্ভুত লাগছে খুব। মিশুকে ছেড়ে দিয়ে দূরত্ব বজায় রেখে পাশাপাশি চলতে লাগলো। কিন্তু মিশুর মুখে এখনো রাগ স্পষ্ট। মেঘালয় একবার কাছে আসতেই ওয়ার্নিং দিয়ে বলল, দূরে। মেঘালয় দূরে সরে গেল। একবার তাকালোও না মিশুর দিকে, কিন্তু লিফটে উঠেই এক টানে বুকে টেনে নিল মিশুকে। এবার আর কোনো বাধা দিল না মিশু। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 8:30 বাজে। ইয়া বড় হাই তুলে মিশু মেঘালয়ের দিকে তাকালো। মেঘালয় চোখ মেলে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। সমুদ্রের গর্জন কানে ভেসে আসছে। মিশু ঘুম জড়ানো গলায় বলল, কখন উঠলে? অনেকক্ষণ হলো। ওঠোনি যে? তোমাকে ফেলে? অসম্ভব। মিশু মুচকি হেসে মেঘালয়কে ঝাপটে ধরে বলল, আপনি অনেক ভালো। আপনার সাথে মিশে মিশে আমিও আপনার মতো হয়ে যাচ্ছি। সেটাই তো চাই। এরপর বাবা মা ও ছোট বোনের সাথে ফোনে কথা বলার পর মিশু বলল, একটা নিউজ আছে, স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটার পরীক্ষার ডেট দিয়েছে, আর 1 সপ্তাহ পর পরীক্ষা। আমার তো আর পরীক্ষাটা দেওয়ার হবে না।
আপনাকে রেখে দেশের বাইরে যাওয়ার ইচ্ছে আমার একটুও নেই। মেঘালয় হেসে বলল, থাক তাহলে, অযথা পরীক্ষা দিয়ে কি হবে? তুমি এখন থেকে আমার বুকে মাথা রেখে ঘুমাবে, আর ভার্সিটির জন্য প্রিপারেশন নাও এখন থেকে। আমি তো আছি। উম, আচ্ছা, আমরা হিমচুরিতে কখন যাব? ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, নাস্তা করেই বের হব। মিশু আনন্দে লাফ দিয়ে উঠে বসলো বিছানার উপর। ছোটবেলা থেকেই মেয়েটা ঘুরতে বড্ড ভালোবাসে। আজকে আবারও সমুদ্রে যাওয়া হবে। একদিকে পাহাড়, আরেকদিকে সমুদ্র। উফ, কি আনন্দ হচ্ছে। হোটেল থেকে বেরিয়ে মেরিন ড্রাইভের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল ওরা। মিশু একটা হালকা গোলাপি রঙের জামা পরে পুতুলের মতো সেজেছে। মেঘালয়ের পাশে বসে উৎসুক চোখে বাইরে তাকিয়ে রইল ও। মেরিন ড্রাইভ রোডে গাড়ি ওঠার পর থেকেই মিশু ক্রমশই উত্তেজিত হয়ে উঠতে লাগলো। একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, নীলাকাশ, সাগরের নীলে নেমে এসেছে দেখে এক মুহূর্তে স্তব্ধ হয়ে থাকতে ইচ্ছে করছে না। নেমে যাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিল মিশু। মেঘালয় গাড়ি থামিয়ে নেমে পড়ল মাঝ রাস্তায়। রাস্তাটা মোটামুটি ধরনের চওড়া। একদিকে গাছের সারি, সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে তীরে, আর অপরদিকে পাহাড়। একবার পাহাড়ের দিকে তাকিয়ে আরেকবার সমুদ্রের দিকে তাকালো মিশু। কোন দিকে যাবে বুঝে উঠতে পারল না। মেঘালয় ওকে এক হাত ধরে সমুদ্রের দিকে নিয়ে গেল। সমুদ্রে এসে দুরন্ত কিশোরীর মতো পা ভিজিয়ে দৌড়াতে লাগলো মিশু। এখানে সমুদ্র অনেক শান্ত, কিন্তু রূপ যেন আরো অনেক বেড়ে গেছে। মেঘালয় সেলফি তোলার জন্য পকেটে হাত দিয়ে মুখটা করুণ করে ফেলল। ধ্যাত, আমার তো ফোনই নেই। মেঘালয়ের মুখ দেখে প্রচণ্ড খারাপ লাগলো মিশুর। ও বলল, মন খারাপ করবেন না প্লিজ, সব আমার জন্য হয়েছে। মেঘালয় মিশুকে বুকে টেনে নিয়ে বলল, পাগলিটা এভাবে বলে না, তোমার জন্য আমি জীবনটা দিয়ে দিতে পারি, সেখানে একটা ফোন। মিশু হেসে বলল, আপনি খুব ভালো। আচ্ছা, আমার ব্যাগে তো মৌনি আপুর ফোনটা আছে, ওটা দিয়ে সেলফি তুলি। আচ্ছা, তুমি এখানে থাকো, আমি গাড়ি থেকে ফোনটা নিয়ে আসি। মিশু বাধা দিয়ে বলল, আমার একটু চুলগুলো ঠিক করতে হবে, আপনি এখানে থাকুন, আমি ফোনটা নিয়ে আসছি। আচ্ছা। মেঘালয় একটা পাথরের উপর বসে সমুদ্রের জলে পা ভেজাতে লাগলো। দূরে দেখা যাচ্ছে বিস্তৃত সমুদ্র আর পাহাড়। এখানে নীল ছাড়া আর কিছুই নেই। বেশিক্ষণ তাকিয়ে থাকলে মনটা কেমন যেন করে ওঠে। মিশু গাড়িতে উঠেই বুঝতে পেল ফোনে রিং হচ্ছে। দ্রুত ব্যাগের চেইন খুলে ফোন হাতে নিয়ে দেখলো একটা নাম্বার থেকে কল আসছে, অয়ন্তিকা নামে। মিশু একটু ভেবে কলটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে একটা মিষ্টি স্বর ভেসে আসলো। হ্যালো আপু। মিশু কি বলবে বুঝতে না পেরে বলল। হ্যালো। ওপাশের মিষ্টি কণ্ঠের মেয়েটি বলল, আপুই, আমি কত আমি কতবার ফোন দিলাম, রিসিভ কেন করলে না? তোমরা এত নিষ্ঠুর কেন? মিশু চুপ করে শুনে গেল। যখনই বলতে যাবে আমি আপু নই, তার আগেই মেয়েটি বলল, আপু গো, মেঘের নাম্বার বন্ধ কেন 5 দিন ধরে? বাধ্য হয়ে তোমাকে কল দিলাম। মেঘের কি হয়েছে আপু? কিছু বলছো না কেন? মিশু চমকে উঠল এবার। কণ্ঠে উদ্বিগ্নতা নিয়ে মেয়েটি প্রশ্ন করেই যাচ্ছে। সে এত করে মেঘালয়ের খোঁজ করছে কেন? প্রশ্নটা কানে আসতেই খটকা লাগলো বুকে। মিশু আরেকবার বলল, হ্যালো। মেয়েটি বলল, আপু বলো না মেঘ কোথায়? ওর নাম্বার কেন বন্ধ? সবাই মিলেই সেই বিয়ে বাড়িতে গেলে তারপর থেকেই বন্ধ। আচ্ছা, ও এতটা স্বার্থপরের মতো আচরণ কিভাবে করতে পারে? আমার সাথে একবারও যোগাযোগ করবে না? পূর্ব ভাইয়াকেও কল দিলাম, সেও রিসিভ করলো না। আমার প্রচণ্ড টেনশন হচ্ছে আপু। মিশুর বুকটা চিনচিন করে উঠল। কথাগুলো শুনতে শুনতে কেমন যেন অস্থির লাগতে শুরু করেছে। মেঘালয়কে নিয়ে অন্য কেউ টেনশন করবে সেটাও অসহ্য লাগবে ওর। কে এই মেয়েটা? মিশু বলল, একটু কথা বলার সুযোগ দিন প্লিজ, আমি মৌনি নই, আপুর ফোনটা আমার কাছে। মেয়েটি দ্রুত জবাব দিল। মানে আপনি আবার কে? মিশু কিছু না ভেবেই বলল, আপনি কে? আমি মৌনি আপুর রিলেটিভ। আমার নাম বলে আপু চিনবে। আপু এখানে নেই, উনি ঢাকায় গেছেন। মানে আপু ঢাকায় আর আপুর ফোন রংপুরে? আপনি কে? আপনার কাছে আপুর ফোন কেন? একজনের নাম্বার বন্ধ, আর একজনকে পাওয়া যাচ্ছে না। সে ফোন রংপুরে রেখে ঢাকা এসেছে। এসব হচ্ছেটা কি? মিশু বলল। একটু কথা বলার সুযোগ দিলে সব কিছু বলি। মেয়েটি ঝটপট জবাব দিল। সরি, আসলে আমি প্রচণ্ড টেনশন আছি,
তাই এত প্রশ্ন করেছি। খুলে বলুন তো কি হয়েছে? মিশুর খুব অস্থির লাগছিল মেয়েটির কথা শুনতে শুনতে, তবুও বলল, আমিও ওনার রিলেটিভ, আমাকে চিনবেন না। আপুর একটু দরকারে বাসায় যাওয়া প্রয়োজন হয়েছে, আর ওনার ভাইয়ের ফোনটা হারিয়ে গেছে বলে ওনার ফোনটা ভাইকে দিয়ে গেছেন। মেয়েটি অবাক হয়ে বলল, হারিয়ে গেছে? ওফ শিট। এনিওয়ে, মেঘ কোথায়? তাকে ফোনটা দিন না। মিশুর বুকে এসে বিঁধল কথাটা, ঢোক গিলে বলল, উনি একটু দূরে আছেন, আমি ওনাকে আপনার কথা বলে কল দিতে বলে দিচ্ছি। প্লিজ এক্ষুনি যদি বলতেন। মেঘ ভালো আছে তো? হুম। মিশুর কেমন লাগছে সেটা নিজেই বুঝতে পারছে না। এই মেয়েটা কে হতে পারে আন্দাজ করতে পারছে ও, তবুও একবার প্রশ্ন করেই ফেলল। আচ্ছা, আপনি মেঘালয়কে নিয়ে এত টেনশন করছেন কেন? মেয়েটি বলল, ওইটা আমার কলিজা, আমার সব কিছু। আমি টেনশন করব না তো কে করবে? এতদিন ধরে ফোন অফ, আর সে একবারও ফোন দিচ্ছে না। কাইন্ডলি তাকে একটু ইনফর্ম করবেন প্লিজ। মিশুর বুকে যেন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ল এসে। একটা মেয়ে এতটা ভালোবাসে, অথচ তাকে ভুলে দিব্যি নতুন বউকে মেনে নিয়েছে। এমন ভাব ধরছে যেন এর আগে কখনো কারো প্রেমে পড়েনি। মেঘালয়ের প্রেমিকা থাকতে পারে কথাটা কখনো ভেবে দেখেনি মিশু। এখন কোনো এক অজানা কারণে খুব কষ্ট হচ্ছে। যদিও মেঘালয় এখন ওর, কিন্তু এত নিখুঁত অভিনয় কেউ কিভাবে করতে পারে? মেয়েটাকে ভুলে গিয়ে আর ভাবতে পারছে না মিশু। দ্রুত গাড়ি থেকে নেমে এলো। মেঘালয়ের কাছাকাছি আসতেই বুকের ভেতরটা আরো বেশি চিনচিন করছিল। মেঘালয় এমন একটা মানুষ যাকে ভালো না বেশে থাকা যায় না, আর ভালোবাসলে তাকে নিয়ে কেউ টেনশন করুক সেটাও সহ্য হয় না। সবকিছু কেন এমন হলো? ওর একটা পুরনো প্রেমিকা না থাকলে কি এমন হতো? মেঘালয় বলল। কি সমস্যা? মিশু চমকে উঠে ফোনটা এগিয়ে দিল মেঘালয়ের দিকে। মেঘালয় ক্যামেরা অন করে সেলফি নিতে যাবে এমন সময় মিশু বলল। পরে ছবি তুলুন, আগে একটা জরুরি কল করে নিন। মেঘালয় উৎসুক চোখে জিজ্ঞেস করলো। কেউ ফোন দিয়েছিল? অয়ন্তিকা নামে একজন। চমকে উঠল মেঘালয়। চোখাচোখি হয়ে গেল মিশুর সাথে। মেঘালয়ের বুকটা কেমন ধক করে উঠল। মিশুর চোখে মুখে অন্যরকম একটা চাপা অভিমান ফুটে উঠেছে। তার মানে অয়ন্তিকা কিছু উল্টাপাল্টা বলে ফেলেছে। এমনিতেই মিশু অনেক সেন্সিটিভ একটা মেয়ে, অয়ন্তিকা আরেক পাগলি। দুজনের মনের অবস্থার কথা ভেবে এদিক সেদিক তাকালো মেঘালয়। মিশু মেঘালয়কে রেখে ধীরে ধীরে হাঁটতে বেশ খানিকটা দূরে চলে গেল। সমুদ্রের তীর ঘেঁষে হাঁটতে লাগলো, আর নানান প্রশ্ন জাগতে লাগলো মনে। ভীষণ মন খারাপ লাগছে হুট করেই। কেন এই মেয়েটার উদ্ভব হলো? মিশু শুধু নিজের মনের কথা ভাবছে না, মেঘালয়ের অপ্রস্তুত হওয়ার কথা, অয়ন্তিকার মনের অবস্থা সবটাই ভেবে দেখছে। সব ভেবে প্রচণ্ড খারাপ লাগছে ওর। মেঘালয় সমুদ্রের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মিশু হেঁটে হেঁটে অনেক দূর চলে গেছে। তীর ঘেঁষে হাঁটছে, আর মাঝে মাঝে নিচু হয়ে শামুক কুড়িয়ে নিচ্ছে জল থেকে। পিছন থেকে দেখে বোঝা যাচ্ছে না মেয়েটির মন খারাপ নাকি ভালো, তবে খুব চুপচাপ হয়ে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। মেঘালয় অয়ন্তিকাকে কল দিয়েই বলল। হ্যালো অয়ন, ফোন দিয়েছিলে? আমি আসলে একটা ঝামেলা আছে। অয়ন্তিকা বলল। তুমি কি মানুষ? একবার ফোন দিতে হয় না? অয়ন, আমি বিয়ে করেছি। তো তো বলার পরপরই চেঁচিয়ে উঠল অয়ন্তিকা। হোয়াট? বিয়ে? বিয়ে মানে? ফাজলামি করছো? মেঘালয় বলল। আমি সিরিয়াস ব্যাপার নিয়ে ফাজলামি করি না। গত কয়েকদিন আগে আমার বিয়ে হয়েছে। আরফের নম্বরে কল দিয়ে আপুর সাথে কথা বলে সবটা জেনে নাও। আমি এখনো ওয়াইফের সাথে কক্সবাজার আছি, এখন রাখি। আর হ্যাঁ, উল্টাপাল্টা কিছু করো না। অনেকক্ষণ অয়ন্তিকার কোনো কথা শোনা গেল না। মেঘালয় আরেকবার বলল। অয়ন, উল্টাপাল্টা কিচ্ছু করো না। তুমি হুট করে বলবে বিয়ে করেছো, আর আমি কিছু করব না? তুমি আমার গার্লফ্রেন্ড নাও, যে তোমার কথা ভেবে আমাকে কিছু করতে হবে। অয়ন্তিকা হঠাৎ কেঁদে ফেলল। এত নিষ্ঠুরভাবে না বললেও পারতে মেঘ। অয়ন, আমার ওয়াইফ কাছে। মেয়েটা অনেকটা পাগলি আছে, বাচ্চা মেয়ে, কেঁদে বুক ভাসাবে। তুমি আর ফোন দিও না। মেঘ, এমন কেন হলো? কিছু করার নেই। অয়ন্তিকার কান্না ভেজা গলা শোনা গেল, কিন্তু মেঘালয় কল কেটে দিয়ে ফোনটা পকেটে রেখে দিল। এতটা নিষ্ঠুরভাবে না বললেও হতো, কিন্তু মিশুর কষ্টটা এখন অয়ন্তিকার কষ্টের চেয়েও বেশি মনে হচ্ছে। কারণ মেঘালয় মিশুকে ভালোবাসে। ব্যাপারটা এখানে মিটিয়ে দিলেই ভালো হয়। আবারও বেজে উঠল ফোন। ব্যাপারটা সত্যিই বেদনাদায়ক।
প্রিয় মানুষটার হুট করে বিয়ের খবর শুনলে কোনো মেয়ের পক্ষেই মেনে নেওয়া সম্ভব না। মেঘালয় রিসিভ করে বলল, অয়ন, আমার ফোন নেই। তুমি ফোন দিলে এটা বন্ধ করে রাখতে হবে। কিন্তু প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো, সবটা আপুর কাছে শুনে নিও। কল কেটে দিয়ে মেঘালয় তাকালো মিশুর দিকে। তাকানো মাত্রই ভয় শরীর কাটা দিয়ে উঠল মেঘালয়ের। আশেপাশে চারিদিকে শুধুই শূন্যতা, উপরে মহাশূন্য আর সামনে বিশাল সমুদ্র। মিশু কোথায় গেল? বুকটা ধক করে উঠল ওর। সমুদ্রে ততটা ঢেউ নেই, শান্ত হয়ে আছে সমুদ্রটা। তাহলে মিশুর কি হলো? চিন্তিত মুখে পাগলের মতো তাকাতে লাগলো এদিক সেদিক। মিশুকে কোথাও দেখা যাচ্ছে না। মেয়েটির মাথাটা এমনিতেই খারাপ, আবার আগে সমুদ্রে ঝাঁপিয়ে পড়েনি তো। মেরিন ড্রাইভ রোডটাও ফাঁকা, আশেপাশে পাহাড় আর সমুদ্র, চারিদিকেই ফাঁকা, কোথাও কোনো জনমানব নেই। একটা মেয়ে একা কোথায় চলে গেল? এলাকাটাও তেমন সুবিধার না, প্রচণ্ড রিস্কি। শঙ্কায় বুকটা মোচড় দিয়ে উঠল মেঘালয়ের। মিশুকে কোথাও খুঁজে পাচ্ছে না মেঘালয়। মেয়েটা কয়েক মিনিটের মধ্যেই কোথায় উধাও হয়ে গেল বোঝা যাচ্ছে না। এ যখন সমুদ্রের পাড়ে এদিক সেদিক তাকিয়ে কোথাও না পেয়ে রাস্তায় এসে অন্য হয়ে খুঁজতে লাগলো। গাড়ির ড্রাইভারও দেখেনি ওকে। এইটুকু সময়ের মধ্যে উধাও হওয়ার ব্যাপারটাকে রহস্যময় লাগছে মেঘালয়ের কাছে। মিশু ঠিক আছে তো? কোনো বিপদ হলো কিনা কে জানে। কয়েক মুহূর্ত রাস্তাতেই খুঁজে খুঁজে কাটলো। রাস্তা একদম ফাঁকা, সামনে বিশাল পাহাড় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ উধাও হয়ে যাবেই বা কোথায়? যেদিকে যাবে অবশ্যই চোখে পড়বে। অবশ্য বিপদের সময় কোনো দিকেই নজরে আসে না। এসব ভেবে ভেবে মাথাটা খারাপ হতে শুরু করেছে। এমন সময় ফোনটা বেজে উঠল। মেঘালয় স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল মিশুর বাবা ফোন দিয়েছেন। কি বলবে বুঝতে না পেরে প্রথমে রিসিভ করতে চাইল না। দ্বিতীয়বার রিং হওয়ার পর কানে ধরে হ্যালো বলার আগেই উনি বললেন, বাবা তুমি কোথায়? মিশু আর্মিদের ক্যাম্পের কাছে আছে, তাড়াতাড়ি ওর কাছে যাও। মেঘালয় অবাক হয়ে বলল, কোথায়? তোমার নাম্বার ওর কাছে নেই, তাই আমাকে ফোন দিয়ে বললো তোমাকে জানাতে। দ্রুত মিশুর কাছে যাও। আর কিছু জিজ্ঞেস না করে মেঘালয় ড্রাইভারকেই জিজ্ঞেস করলো, আশেপাশে আর্মিদের ক্যাম্প ট্যাম্প কিছু আছে? হ্যাঁ, সামনেই একটা আছে। দ্রুত চলুন তো। গাড়ি ছেড়ে দিলে মেঘালয় ফোন রেখে দিল। বেশিক্ষণ লাগলো না পৌঁছাতে। গাড়ি থেকে দেখতে পেল রাস্তার পাশে দাঁড়িয়ে দুজন আর্মির সাথে কথা বলছে মিশু। এখানে কিভাবে আসলো ভাবতে ভাবতে দ্রুত গাড়ি থেকে নেমে আসলো মেঘালয়। আর্মিদের কাছে আসার পর একবার মিশুর দিকে অবাক হয়ে তাকিয়ে আর্মিদের দিকে তাকালো। দুজনের মধ্যে বেশি বয়স্ক লোকটি বললেন, আপনি কি ওনার হাজবেন্ড? কথাটা বলেই উনি হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালেন। ওনার মুখে প্রসন্ন হাসি দেখে চিন্তা থেকে স্বস্তি পেল মেঘালয়। তার মানে কোনো বিপদের আশঙ্কা নেই। কাহিনী পরে শোনা যাবে। আপাতত দুশ্চিন্তা নেই ভেবে হাফ ছেড়ে বাঁচল মেঘালয়। হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো লোকটির সাথে, বলল, মেঘালয় আহমেদ। লোকটি বললেন, আমি আব্দুল কালাম। আপনি বোধহয় টেনশনে পড়ে গিয়েছিলেন। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। হঠাৎ ওকে দেখতে না পেয়ে প্রচণ্ড টেনশন হচ্ছিল। উনি আমাদের হেল্প করেছেন। যদিও এখানে পুরো রাস্তায় গার্ড আসে, এরকম বিপদের সম্ভাবনা নেই, তবুও রিস্ক জন তো, ভয়ে একটু থাকবেই। মেঘালয় একবার মিশুর দিকে তাকিয়ে বলল, হেল্প বলতে? এক আসামি পালাচ্ছিল, ওকে ধরতে সাহায্য করেছেন আমাদের। মেঘালয় ভ্রুকুচকে তাকালো মিশুর দিকে। বিস্ময়ে চোখ কপালে উঠে গেল ওর। মিশু আসামি ধরতে সাহায্য করেছে? এটা কিভাবে সম্ভব? আব্দুল কালাম নিজে থেকেই বললেন, আসামি বাবা বাজার করছিল। মেয়েটি ভদ্র মেয়ের মতো যাচ্ছিল। আপনার ওয়াইফ কিভাবে বুঝতে পেরেছে জানি না, মেয়েটাকে সরাসরি গিয়ে ধরে ফেলেছে। মেঘালয় এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। ভাবছে মেয়েরাও ইয়াবা ব্যবসা করছে, তাকে আবার ধরে ফেলেছে আরেক মেয়ে। বাহ, মিশু দেখছি ডিটেকটিভ হয়ে গেছে। মিশুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিভাবে বুঝলে তুমি? মিশু বলল, মেয়েটা হয়তো কোথাও যাচ্ছিল, আমাকে খেয়াল করেনি। রাস্তা থেকে নেমে এক ছুটে সমুদ্রে নেমে হাত পা ধুচ্ছিল। হঠাৎ কি যেন পড়ে গেল ওর জামার ভেতর থেকে। চোখের পলকে মেয়েটা সেটা লুকিয়েও ফেললো, কিন্তু ততক্ষণে আমি বুঝে গেছি সেটা ইয়াবা। দ্রুত গিয়ে আলাপ জমাতে চেষ্টা করলাম। মেয়েটা এড়িয়ে যাচ্ছিল। কথা বলতে বলতে এক হাতে ওর ওড়নাটা দিয়েই ওর গলা পেঁচিয়ে ধরে হ্যাচকা টান দিয়ে আটকে ফেলেছিলাম। যখনই তোমাকে ডাকতে যাব তার আগেই দেখি ওনারা আসছেন। মেঘালয় হেসে বলল, বাহ, ডিটেকটিভ মিশু হয়ে গেছে দেখছে। গ্রেট। মিশু বলল, মেয়েটা আমার হাত থেকেও পালাতে চেষ্টা করছিল। ওনাদের সাথে আমিও পিছনে ধাওয়া করি। তারপর গাড়িতে করে
এখানে চলে এলাম। মেঘালয় মুখে হাত দিয়ে হাসলো। পাশেই একটা টিনের ঘর থেকে আরেকজন লোক বেরিয়ে এসে মেঘালয়ের সাথে হ্যান্ডশেক করলেন। এরপর চেয়ার নিয়ে এসে বসতে বলল মেঘালয় মিশুকে। বসে 2 কাপ চা খেয়ে টুকটাক গল্পও করে নিল দুজনে। মেঘালয় বারবার আর চোখে তাকাচ্ছিল মিশুর দিকে। মিশুকে হঠাৎ একটু বেশি সুন্দর লাগছে ওর কাছে। রহস্যটা কি? চা খাওয়া শেষ করে সৌজন্যতা বিনিময় করে মেঘালয় ও মিশু আবারও গাড়িতে উঠল। গাড়ি ছুটল হিমছড়ির উদ্দেশ্যে। মেঘালয় বলল, অয়ন্তিক আমার ফ্রেন্ড। মেয়েটার সাথে একটা ভালো ফ্রেন্ডশিপ আছে। আমার অনেক কেয়ার করে। ওই সবসময় ফোন টোন দেয়, রিসিভ করে টুকটাক কথা বলতাম, এতটুকুই। মিশু মুচকি হেসে বলল। আমি কি জানতে চেয়েছি? চোখাচোখি হয়ে গেল মেঘালয়ের সাথে। মিশুর চোখে মুখে হাসির ঝিলিক। আর্মিদের কাছে সম্মানিত হবার কারণে অনেক আনন্দ হচ্ছে। মেঘালয় চোখে চোখ রেখেই বলল, জানানোটা আমার দায়িত্ব। আমার স্ত্রী যেন কখনো ভুল না বোঝে। সে আপনার প্রেমিকা হলেও আমার কিছু যায় আসে না। তাই নাকি? যদি প্রেমিকা হতো? আপনার উপর ডিপেন্ড করতো সেটা। আপনি যদি বলতেন আপনি তার সাথেই থাকতে চান, আমি জায়গা ছেড়ে দিতাম। হো হো করে হেসে উঠল মেঘালয়। হাসতেই লাগলো শব্দ করে। গাড়ির ড্রাইভার একবার পিছন ফিরে তাকিয়ে দেখলো ওর হাসি। প্রাণবন্ত হাসি হাসছে ছেলেটা। হাসি থামিয়ে বলল, তোমার মধ্যে অনেক গুণ আছে। থাকার বলতে হবে না। আমি টেনশনে পড়ে গেছিলাম, বিশ্বাস করো। করলাম, একটা চুমু খাবো? কথাটা বলেই মিশু চোখ বন্ধ করে ঠোঁটে গিয়ে আনলো। মুচকি হেসে সেই ঠোঁট স্পর্শ করলো মেঘালয়। ঠোঁটে ঠোঁটেই শত না বলা কথা বলা হয়ে গেল। হিমচুরিতে পৌঁছে গাড়ি থেকে নেমে টিকিট কেটে নিল। মিশু ঘুরে ঘুরে আশেপাশের দোকানগুলো দেখছিল। গেট দিয়ে ভিতরে প্রবেশ করে সোজা গিয়ে সিঁড়ি দিয়ে ওঠা আরম্ভ করতে হলো। লম্বা লম্বা শতাধিক সিঁড়ি। সব পেরিয়ে সোজা পাহাড়ের উপরে চলে যেতে হবে। দুজনেই হাত ধরাধরি করে ওঠা শুরু করে দিল। কিছু দূর ওঠার পর ওড়নাটা মাথায় বেঁধে ফেলল মিশু। ওড়না দিয়েই টুপি বানিয়ে আবারও ওঠা শুরু করে দিল। ব্যাপারটা ভালো লাগলো না মেঘালয়ের। মুখটা বিকৃত করে বলল, নিচে নামো, আগে ক্যাব কিনে নিয়ে আসি, তারপর উপর উঠবো। মিশু বাধা দিয়ে বলল, আরে না না, ক্যাব লাগবে না আমার। প্রচন্ড রোদ আজকে, একটা হ্যাট নিয়ে আসি, তুমি দাঁড়াও। মেঘালয় সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করতেই মিশু হাত ধরে আটকালো। বলল, লাগবে না, এত দূর কষ্ট করে নিচে যাবেন, প্রয়োজন নেই। আজকে রোদ লাগলেও কিছু হবে না। মিশু, অনেক রোদ। বললাম তো কিছু হবে না। তাহলে ওড়নাটা মাথায় বেঁধেছে কেন? খারাপ লাগছে। খারাপ লাগলে খুলে ফেলি। ভালো লাগছে না, সিরিয়াসলি, খুলে ফেলো। মিশু ওড়না দিয়ে বানানো টুপিটা মাথা থেকে খুলে মাথায় ওড়না দিয়ে বলল, এবার ঠিক আছে? মেঘালয় কিছু বলল না। আবারও ওঠা শুরু করলো দুজনে। বেশ কিছু দূর ওঠার পর হঠাৎ মেঘালয় মিশুকে একটানে বুকে টেনে নিল। আশেপাশে পাহাড়ের উপর চারিদিক একদম ফাঁকা। তবুও মিশু নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, বাইরে কাছাকাছি না আসলেও চলবে। মেঘালয় হতাশ হয়ে মিশুকে ছেড়ে দিয়ে বলল, তুমি বড্ড আনরোম্যান্টিক। তাই বাইরে পাবলিক প্লেসে ঢলাঢুলি করাটাকে রোমান্টিকতা বলে? যদি তাই হয় তবে আমি সেরকম রোমান্টিক হতে চাই না। মেঘালয় হেসে মিশুকে কোলে তুলে নিল। কাজটা এত দ্রুত আর আচমকাই করে ফেলল যে মিশু থতমত খেয়ে গেল। বাধা দেওয়ার সুযোগ পেল না। মেঘালয় কোলে তুলে নিয়ে অনায়াসে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। মিশুর লজ্জা লাগছে প্রচণ্ড। এভাবে কোলে নিয়ে উপরে উঠছে, লোকজন কি বলবে? চারিদিক একদম ফাঁকা। পাহাড়ের উপর তরতর করে সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে মেঘালয়। মিশু লজ্জায় চোখ বন্ধ করে আছে। হঠাৎ চোখ মেলে দেখলো চারিদিকে ঘন সবুজ। তার মানে পাহাড়ের চূড়ায় উঠে গেছে। হয়তো অনায়াসে কোলে নিয়ে লোকটা কিভাবে যে উঠলো। ছোট্ট পুতুলের মতো করে কোলে নিয়ে উঠে এসেছে, পারেও বটে। মিশুকে কোল থেকে নামানোর পর মাটিতে পা রাখলে একজন আর্মি এসে বললেন, ভালোই লাগছিল দুজনকে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে মিশুর। মাথা নিচু করে তাকিয়ে রইল পাহাড়ের দিকে। হঠাৎ মেঘালয় মিশুর চোখের উপর হাত রেখে সামনে এগিয়ে নিয়ে আসলো। এরপর চোখ থেকে হাত সরানো মাত্রই মিশুর চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। সামনে শুধুই আসমানি রঙের মেলা। পাহাড়ের চূড়া থেকে সমুদ্র দেখতে এত ভালো লাগে আগে জানতো না মিশু। সামনে বিশাল সমুদ্র আর বিশাল আকাশ মিলেমিশে এক হয়ে গেছে। দেখে এই বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে যেন। মিশু মুগ্ধ হয়ে বলল, এত সুন্দর কেন? সমুদ্র আর আকাশটা আমার খেয়ে ফেলতে ইচ্ছে করছে।
কথাটা বলতে বলতে অজান্তেই মেঘালয়ের বুকের শার্ট খামচে ধরছিল। মেঘালয় ধরে রইল মিশুকে। পাহাড়ের উপর চারিদিকে ঘুরে ঘুরে দেখার পর বসে পড়ল মাটিতে। সমুদ্র আর পাহাড়ের সাথে মল খুলে কথা চালিয়ে যেতে লাগলো মিশু। আর মেঘালয় উপভোগ করতে লাগলো মিশুর এই মুগ্ধতাকে। পাহাড় থেকে নেমে এসে হিমছড়ি ঝর্ণায় চলে গেল দুজনে। ঝর্ণাকে যতটা বড় হবে ভেবেছিল ততটা নয় দেখে মনটা খারাপ হয়ে গেল মিশুর। তবুও দুজনে কিছুক্ষণ ঝর্ণার নিচে বসে হিমশীতল জলে গোসল করে নিল। গোসলের সময় জড়িয়ে রইল একে অপরকে, আর বারবার হাসছিল শব্দ করে। দুজনেই সদ্য প্রেমে পড়া দুজন প্রেমিক প্রেমিকার মতো উচ্ছল হয়ে উঠছে ক্রমশই। দুজনের একজনও কল্পনাও করতে পারেনি সামনে কত দুঃসময় অপেক্ষা করছে ওদের জন্য। হোটেলে ফিরে ফ্রেশ হয়ে শুয়ে আছে ওরা। মেঘালয়ের বুকে মাথা রেখে শক্ত করে ঝাপটে ধরে রেখেছে মিশু। সূর্যাস্ত দেখতে যাবার প্রস্তুতি নিচ্ছে মনে মনে, কিন্তু একদমই উঠতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে এভাবেই একটা জীবন কাটিয়ে দেখ। মেঘালয় বলল, আমাদের 24 ঘন্টা প্রোগ্রাম কার্যকর করা হবে কবে থেকে? মিশু মেঘালয়কে আরো জোরে ঝাপটে ধরে বলল, এখনই আমার লজ্জা করে। আরে, বলতে লজ্জা করেনি? বলেই হেসে উঠল শব্দ করে। মিশু মেঘালয়ের মুখের উপর মুখটা এনে দুহাতে ওর মাথাটা চেপে ধরল। মুখটা একদম কাছে এগিয়ে নিয়ে এসেছে, তখনই বেজে উঠল ফোনটা। মেঘালয় বিরক্ত হয়ে ফোনটা নিয়ে সাইলেন্ট করতে যাবে এমন সময় খেয়াল করে দেখলো বাবা ফোন করেছে। একবার মিশুর দিকে তাকিয়ে অনেকটা কৌতূহল বশত মেঘালয় ফোন রিসিভ করলো। বাবার সাথে কথা হয় না প্রায় 1 সপ্তাহ। আর তাছাড়া মনি বিয়ের ব্যাপারে কতটুকু বলে দিয়েছে কে জানে। মেঘালয়ের কণ্ঠ শুনেই বাবা বললেন, কোথায় আছো? আব্বু কেমন আছো? বাবা অনেকটা রাগী গলায় বললেন, কোথায় আছো জানতে চেয়েছি। কক্সবাজারে। ওকে, সেখানেই থাকো, আর কখনো বাসায় এসো না। ফোন করবে কিনা জানি না, তবে দয়া করে আমাকে ফোন দিও না কখনো। মেঘালয়কে কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাবা ফোন কেটে দিলেন। কথাটা কেন বললেন আর বাবা কতটুকুই বা জেনেছেন কিছুই বুঝতে পারছেন না মেঘালয়। মাথায় হাত দিয়ে বসে পড়ল বিছানায়। কপালে শুকনো চিন্তার ভাঁজ। দুঃসময় পিছু ছাড়তে চাইছে না কিছুতেই। আগামীতে কি হবে ভেবেই শিউরে উঠল মিশু। মাথায় বাজ পড়লে যেমন হয়, হঠাৎ বাবার এরকম কথা শুনে একই অবস্থা হয়েছে মেঘালয়ের। মিশুকে সে অনেক আপন করে নিয়েছে। এখন যদি বাসার লোকজনরা নিতে না পারে তাহলে কি হবে মেয়েটার? এত বড় মুখ করে নিয়ে এসেছে তাকে, সমস্ত কথাই মিথ্যে হয়ে যাবে যে। মিশু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা, কি বললেন? মেঘালয় করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল, বলতে পারল না কিছু। মিশু মেঘালয়ের কোলের উপর উঠে বসে দুহাতে গলাটা জড়িয়ে ধরল। মুখটা এগিয়ে এনে মেঘালয়ের মুখের সামনে কাত করে বলল, আসো। মেঘালয় কোনো সাড়া দিল না। প্রচণ্ড টেনশন হচ্ছে ওর। মিশু মেঘালয়ের মাথাটা দুহাতে চেপে ধরে চুলগুলো মুঠো করে ধরে ফেলল। মুখটা ক্রমশই এগিয়ে আনতে আনতে বারবার জিজ্ঞেস করছিল, বাবা কি বললেন? আমরা কবে বাসায় যাব? আপু সবকিছু ম্যানেজ করেছে তাই না? মিশু মেঘালয়ের মুখের একদম কাছাকাছি চলে এলে নিঃশ্বাস ঘন হয়ে উঠতে শুরু করলো ওর। আবেশে চোখ বুঝে আসতে চাইছে। মিশু দুহাতে মেঘালয়ের চুলগুলো খামচি দিয়ে ধরে আরো কাছে টানতে টানতে বলল, 24 ঘন্টা কি এখানেই কাটাবো? বাসায় যাব কবে? কথাটা বলতে বলতে ঠোঁট দুটো একদম কাছে এগিয়ে এনে মেঘালয়ের ঠোঁটে স্পর্শ করতে যাবে এমন সময় মেঘালয় বলল, বাবা বলেছে আর কখনো বাসায় এসো না, কখনো আমাকে ফোন দিও না। বড় ধরনের ধাক্কা খাওয়ার মতো চমকে উঠে মেঘালয়ের মাথাটা ছেড়ে দিল মিশু। সরে গেল অনেকটা দূরে। এরকম কথা শোনার জন্য একদমই প্রস্তুত ছিল না ও। মেঘালয় কয়েকদিন ধরে ভরসা আর বিশ্বাস দিয়ে আগলে রেখেছে ও। মনি নিজেও নিজের গলার চেন খুলে পরিয়ে দিয়ে গেছে। মেঘালয়ের কাছে যতটুকু শুনেছে পরিবারটা অনেক বেশি সুন্দর। তাহলে এরকম কেন হলো? দুজন দুদিকে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। মিশুর বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠছে। ওর জন্য মেঘালয়ের সাথে বাবার সম্পর্কটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না ও। কষ্ট হচ্ছে খুব। মেঘালয়ের কোল থেকে উঠে বিছানা থেকে নেমে ব্যালকনিতে এসে দাঁড়ালো ও। মেঘালয় মাথায় হাত দিয়ে চিন্তা করতে লাগলো এবার কি হবে। সায়ানের নাম্বারে কল দিলে কয়েকবার রিং হয়ে কেটে গেল। বাধ্য হয়ে মায়ের নাম্বারে কল করলো মেঘালয়, সেটাও রিসিভ হলো না। এবার সত্যিই প্রচণ্ড টেনশন হচ্ছে। মেঘালয় বিছানা থেকে নেমে ব্যালকনিতে গিয়ে মিশুর পাশে দাঁড়ালো। মিশু চুপচাপ দাঁড়িয়ে থেকে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। মেঘালয় একবার নাম ধরে ডাকলো। মিশু। ফিরে মেঘালয়ের দিকে তাকালো মিশু।
দুজনের চেহারাতেই চিন্তার ছাপ স্পষ্ট। মিশুর মুখের দিকে তাকিয়ে মায়া হলো মেঘালয়ের। মেয়েটা অনেক ভয় পেয়ে গেছে। মেঘালয় মিশুর মুখটা ধরে আশ্বাস দিয়ে বলল, ছাড়বো না রে পাগলি। আচমকা মেঘালয়ের হাতের স্পর্শ পেয়ে ঝাপড়ে ধরল মিশু। বুকে মাথা রেখে কেঁদে ফেলল। দু হাতে মেঘালয়ের শার্ট খামচে ধরে বলল, আমি কোথায় যাব ছেড়ে দিলে? বললাম তো কখনো ছাড়বো না। আমি তোমাকে একা কোথাও ছাড়বো না। মিশু আর কথা বলতে পারল না। শক্ত করে ধরে কেঁদেই চলল। মেঘালয় নিজেরও বড্ড দুশ্চিন্তা হচ্ছে। বাসায় কেউই ফোন ধরছে না। মনি এখনো কিছুই জানালো না। এরপর কী যে হবে বলা যাচ্ছে না। মায়ের সাথে একবার কথা বলাটা বিশেষ দরকার। সেও ফোন রিসিভ করছে না। মিশুকে বুকে ঝাপটে ধরে এইসবই ভেবে চলেছে মেঘালয়। অনেকক্ষণ কেটে গেল এভাবে। রুমে এসে দুজনেই বসে আছে বিছানায়। কারো মুখে কোনো কথা আসছে না। মেঘালয় নিশ্চুপ হয়ে ভেবে চলেছে বাবাকে কিভাবে বুঝিয়ে বলবে সবটা। মিশুকে নিয়ে সোজাই বাসায় গিয়ে তুলবে কিনা, তারপর বাবাকে সবটা ভালোভাবে বুঝালেই বুঝবে। এসব ভেবে মেঘালয় যখন নিজেকে সামলে নিচ্ছিল, এমন সময় মায়ের নাম্বার থেকে কল। অনেক আশা নিয়ে ফোন রিসিভ করলো মেঘালয়, কিন্তু ওপাশ থেকে মনির উদ্বিগ্ন গলা শোনা গেল। ভাইয়া, মৌনি, কি হয়েছে? আব্বুর হার্ট অ্যাটাক হয়েছে ভাইয়া। কি? চিৎকার করে উঠল মেঘালয়। মিশুর ভয়েই বুকটা কেঁপে উঠল। মেঘালয়কে এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? কোনো বিপদ ঘটল না তো? মিশু এগিয়ে এসে মেঘালয়ের পাশে বসে শোনার চেষ্টা করলো ওপাশ থেকে কি বলছে। মনি বলল, ভাইয়া, তোর সাথে কথা বলে ফোন রাখার পরপরই আব্বুর শরীরটা খারাপ করলো। হার্ট অ্যাটাক হয়েছে বলে আমার ধারণা। এখন হসপিটালাইজড। আম্মু একটা অপারেশনে গেছে। আব্বুকে আমি হসপিটালে নিয়ে এলাম। এখন ডাক্তার দেখছেন আব্বুকে। মেঘালয় বলল। এরকম কেন হলো? তুই কি বলেছিলি আব্বুকে? মনি একটু নিশ্চুপ থেকে বলল, ভাইয়া রে, সর্বনাশ হয়ে গেছে। আমি সব কিছু গুছিয়ে নিয়ে আজকে বলবো ভেবেছিলাম, কিন্তু তার আগে। মেঘালয় উৎকণ্ঠা ভরা কণ্ঠে বলল। তার আগে কি? মনি আর চুপ থাকতে পারল না, বলল, ফেসবুকে কে বা কারা তোদের ছবি সহ আপলোড দিয়েছে। মাঝরাতে নোংরামি করতে গিয়ে ধরা পড়েছে। মিশুর নামে কিছু লেখা নেই, কিন্তু তোর নামে অনেক আজে বাজে কথা লিখেছে। শহরের আকর্ষণীয় যুবক ভুলিয়ে ভালিয়ে ঘর থেকে বের করে এনেছে গ্রামের সরল মেয়েটাকে। ধর্ষণের চেষ্টা করেছিস, ইত্যাদি ইত্যাদি। অনেক বিশ্রী একটা ব্যাপার। বলতে বলতে ওর গলা ভিজে উঠতে শুরু করলো। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে মেঘালয়ের। নিজের নামে কখনো এরকম কিছু শুনতে হবে সেটা কল্পনাও করেনি ও। আজীবন সম্মানের সাথে বেঁচে থেকে আজকে এটা কি হলো? অসম্ভব। মনি বলল, কোনোভাবে আমাদের এক রিলেটিভের চোখে পড়েছে এই ছবি। এরপর সরাসরি আব্বুর কানে। আব্বুকে যখন বলেছে আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলেছি, কিন্তু আব্বুর রাগ একটাই, অ্যাডভেঞ্চার করতে ইচ্ছে করে তো আর জায়গা পাইনি। নদীতে ভেসে জ্যোৎস্না দেখার জন্য টাঙ্গুর হাওরে যেতে পারত। ওরকম গণ্ডগ্রামে কেন গেছে? মাঝে মাঝে ছোট্ট একটা ভুলই মানুষের সারা জীবনের সুনাম নষ্ট করার জন্য যথেষ্ট ভাইয়া। বলতে কষ্ট হচ্ছে ভাইয়া, বিশ্বাস করতেও বাচ্ছে আমার। আমরা তো কখনো কারো ক্ষতি করিনি, তাহলে এমন কেন হলো আমাদের সাথে? একজন ইউনিভার্সিটি লেকচারারকে সব স্টুডেন্ট গুরুর মতো মানত। একজন যদি জানতে পারে পুরো ইউনিভার্সিটিতে ভাইরাল হয়ে যাবে ব্যাপারটা। তোর সাথে সাথে আব্বু আম্মুর সম্মানটা কোথায় নেমে যাবে ভাবতে পারছিস? একজন ভালো ডক্টর হিসেবে আম্মুর একটা লেভেল আছে, আমাদের একটা স্ট্যাটাস আছে। কোনো বাবা মানতে পারবে এটা? হাজারটা পোস্ট দিয়েও মানুষের ভুল ভাঙতে পারবি তুই? রিলেটিভরা কি বলবে? সবাই হাসবে তোর অ্যাডভেঞ্চারের কথা শুনলে। মেঘালয় নিশ্চুপ। সত্যি ভুল করে ফেলেছে সেটা এখন বুঝতে পেরেছে। নিজে একা নদীতে ভাসা আর একটা মেয়েকে নিয়ে নদীতে ভাসা সম্পূর্ণ আলাদা ব্যাপার। এরকম বিপদ ঘটতে পারে জানলে কখনোই যেত না সে। কিন্তু এর আগে সে যখন একাই নদীতে নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিল তখন মনে হয়েছিল প্রিয়জনকে নিয়ে কোনো এক রাতে বের হওয়াটা নেহাতই বন্ধ হবে না। গ্রামের লোকজন এরকম খারাপভাবে নেবে সেটা ভেবে দেখেনিও। মনি বলল, কথা বললেই হয়তো গলা ফেটে রক্তাক্ত হয়ে যাবে, কী বা বলার আছে? আজীবনের জমিয়ে রাখা সমস্ত সম্মান অর্জন সব কিলুচ্ছ ধুলোয় মিশে যাবে। একদিকে সম্মান, অন্যদিকে বাবার হার্ট অ্যাটাক। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে ওর। এমন কেন হলো? কোন ভুলের অপরাধে এই শাস্তি পাচ্ছে ওরা? একটা জ্যোৎস্না বিলাস আজীবনের
সমস্ত অর্জনকে নষ্ট করে দেবে নিমিষেই। এটাই ভুল, মনি বলল। বাবা সুস্থ হয়ে যাবে, কিন্তু যাদের কানে পৌঁছে গেছে কথাটা তারা এতক্ষণে পুরো দুনিয়াকে জানানোর জন্য উঠে পড়ে লেগেছে হয়তো। আব্বুর অফিসে কথাটা ভাইরাল হলে কি যে হবে। 2 দিন পর তোকেই বিজনেসের দায়িত্ব নিতে হবে। অফিসে কোন মুখে যাবি ভাইয়া? কি করলি এটা তুই? মিশু সব কথা শুনলো ফোনের পাশে বসে থেকে, আর শুনতে পারছে না। ওর ইচ্ছে করছে মাটির ভেতরে ঢুকে যাক। মাটিটা কেন 2 ভাগ হয়ে যাচ্ছে না? মরে গেলেও এই লজ্জা কমবে না। মেঘালয়ের এই দুর্দশার জন্য সেই দায়ী। প্রথম দিন যদি চিপস খেতে না চাইতো তাহলে মেঘালয় কখনোই ট্রেন থেকে নামতো না। ট্রেন থেকে মিশুকেও লাফ দেওয়ার দরকার হতো না। যমুনায় ভেসে চাঁদ দেখার স্বাদও ওর জাগতো না। মিশু রীতিমতো ফোর্স করেছিল যমুনায় ভেসে চাঁদ দেখার জন্য, আর তার ফল আজকের এই করুণ পরিণতি। ওর জন্য এত কিছু করেও ছেলেটার এমন দশায় পড়তে হলো। রক্তমাখা শরীরে কোনো মেয়েকে কোলে তুলে নিয়ে গাড়িতে তুলবে কোন ছেলে? ধর্ষণের হাত থেকে পালিয়ে মিশুর মরার মতো অবস্থায় হয়েছিল। সে রাতে মেঘালয় ছিল বলেই প্যাড বদলানো থেকে শুরু করে খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, সেবা যত্ন পেয়ে বেঁচে আছে মিশু। যার জন্য মিশু বেঁচে গেল, আর আজকে সেই মানুষটাকেই ধর্ষণের দায় কাঁধে নিতে হবে। সমাজ ভালো মানুষগুলোকে এভাবেই কষ্ট দেয়। এমন ফেরেস্তার মতো একজন মানুষ আজ সবার চোখে খারাপ হয়ে যাবে। মেঘালয় ফোন রেখে 2 হাতে মুখ ঢেকে মাথাটা নিচু করে ফেলল। লজ্জায় ক্ষোভে প্রচণ্ড কষ্ট হচ্ছে ওর। মিশু আর সহ্য করতে পারছে না। আস্তে করে উঠে দরজা খুলে এক ছুটে হোটেল থেকে বেরিয়ে এলো। একটা পরিবারের সবাই সাফার করছে তার জন্য। সামান্য পাগলামির জন্য কতগুলো মানুষের সম্মান শেষ হয়ে যাচ্ছে। এই মুখ আর কখনো মেঘালয়কে দেখাতে চায় না মিশু। মেঘালয়ের পরিবারকে তো নয়ই। মনি অনেকটা ডিটেকটিভ মাইন্ডের মেয়ে, সবসময় রহস্য খুঁজতে আর উদ্ঘাটন করতে ভালোবাসে। প্রখর আত্মমর্যাদা সম্পন্ন মেয়েটি কখনো অন্যায়ের কাছে হার মানে না। স্পষ্ট কথা অনায়াসে বলে ফেলে, আর সব সময় আত্মবিশ্বাসী। বাবাকে হসপিটালে অসুস্থ অবস্থায় রেখেই বেরিয়ে পড়েছে সমস্যা সমাধান করতে। মাকে রেখে গেছে বাবার পাশে। মা নিজেও একজন ভালো ডক্টর। মা থাকতে বাবার পাশে আর কাউকে প্রয়োজন নেই। যে আত্মীয়ের কাছ থেকে বাবার কাছে প্রথম কল এসেছে প্রথমেই তার কাছে যাবেও। মেঘালয়ের মানসিক অবস্থা এখন খুবই খারাপ। সমস্যা সমাধানের ক্ষেত্রে সামান্য উপকারে আসতে পারলেও মনি নিজেকে বোন হিসেবে সার্থক মনে হবে। মেঘালয় মনির কলিজার অর্ধেক। মেঘের জন্য সবচেয়ে বেশি যদি কেউ ভেবে থাকলে সেটা মনি নিজেই। মনির এক পরিচিত মেয়ে এয়ারলাইন্সের টিকিট বিক্রির জব করে। ও সবার আগে মেয়েটিকে ফোন দিয়ে বলে দিল যেভাবেই হোক কক্সবাজার থেকে ঢাকার 2টো টিকিট ম্যানেজ করতে পারবে কিনা। মেয়েটি বলেছে খোঁজ নিয়ে জানাবে। এরপর গেল সে আত্মীয়ের বাসায়। লোকটি মেঘালয়ের চাচাতো ভাই। বয়সে মেঘালয়ের চেয়ে বছর 4 বড় হবে। মনি সোজা বাসায় গিয়ে ওকে ডেকে নিয়ে রুমে এসে দরজা লাগিয়ে দিল। বাড়ির লোকজন সবাই থো। মনি সরাসরি জিজ্ঞেস করলো, রাফিন ভাইয়া, তুমি কি দেখেছো ফেসবুকে? ক্লিয়ার করে বলো তো। রাফিন অবাক হয়ে তাকিয়ে রইল মনির দিকে। মনির চেহারায় যে দৃঢ়তা ফুটে উঠেছে তা দেখেই ভেতর থেকে একটা ভালো লাগা কাজ করছে। ইচ্ছে করছে অকপটে কথা বলুক মেয়েটার সাথে। রাফিনকে চুপ থাকতে দেখে মনি বলল, ভাইয়া, এখানে কয়েকটা জীবনের জীবন মরণের প্রশ্ন জড়িয়ে আছে। একটা ফ্যামিলির সম্মান জড়িয়ে আছে। বাবার হার্ট অ্যাটাক হয়েছে। হয়ে গেল রাফিন। আকাশ আহমেদকে সবাই যে পরিমাণ ভালোবাসে আর সম্মানের চোখে দেখে, তাতে এরকম খবর শুনলে সত্যিই খারাপ লাগে। রাফিন বলল, একটা পোস্টও যে কারোর হার্ট অ্যাটাকের কারণ হতে পারে জানতাম না। আমাদের আত্মীয়রা নিশ্চয়ই খুব মেতেছে এটা নিয়ে। রাফিনের সাথে কথা বলে বোঝা গেল এখনও সেরকমভাবে ছড়ায়নি কথাটা, তবে অনেকবার শেয়ার হয়েছে পোস্টটা। মেঘালয়ের স্টুডেন্টসরা কেউই হয়তো জানে না এটার ব্যাপারে। জানলে 1000বার শেয়ার হতো পোস্টটা। মনি সব শুনে বলল, দেখি, আমাকে দেখাও। রাফিন তৎক্ষণাৎ ফেসবুকে ঢুকে সেই পোস্টটা বের করে দেখালো মনিকে। পোস্টে মেঘালয় ও মিশুর যে ছবি দেয়া সেটা দেখে মোটেও মেঘালয়কে ধর্ষক কিংবা অপরাধী মনে হচ্ছে না, বরং দুজনকে সুখী দম্পতি মনে হচ্ছে। মনি ভালো করে খেয়াল করে দেখলো ছবিটা বিয়ের পর তোলা, কারণ বিয়ের আগে মেঘালয়ের গায়ে মাত্র একটা শার্ট ছিল, আর এখন যে শার্টে আছে সেটা নতুন কেনা। তার মানে ছবিটা কেউ মিশুদের বাড়িতে থাকা অবস্থায় সংগ্রহ করেছে। অন্যরকম রহস্যের গন্ধ পাচ্ছে মনি। মিশুদের বাড়িতে থাকা অবস্থায় এই ছবি আর এই নিউজ আপলোড দিয়ে সে কি বোঝাতে চায়?
ওদের তো বিয়েই হয়ে গেছে। তাহলে রহস্যজনক ব্যাপার, কোনো একটা ব্যাপার এখানে নিশ্চয়ই আছে। মনি পোস্টের তারিখ ও সময় দেখে পুরোপুরি নিশ্চিত হলো যে এটা কারো ইচ্ছেকৃতভাবে করা ষড়যন্ত্র। কারণ পোস্টটা যেদিন আপলোড করা হয়েছে সেদিন মিশু আর মেঘালয় কক্সবাজারের পথে। তার মানে মনি পোস্ট দাতা ব্যক্তির ওয়াল ও অ্যাবাউট পড়ে পুরোপুরিভাবে বুঝে গেল ব্যাপারটা। শার্লক হোমসের মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখার অভ্যাস মনির। পোস্টকারীর বাসা রংপুরে। এই ব্যক্তি কে হতে পারে আগে সেটা জানা দরকার। মনি পূর্বকে কল দিয়ে পুরো ব্যাপারটা খুলে বলল। তারপর পোস্টার স্ক্রিনশট সহ পোস্টদাতার ছবি পাঠিয়ে দিল পূর্বর কাছে। পূর্বকে দ্রুত বলে দিল মিশুদের বাসায় যেতে। পূর্ব ও সায়ান দ্রুত গতিতে বাইক চালিয়ে মিশুদের বাসায় গিয়ে হাজির। মিশুর বাবাকে ছেলেটার ছবি দেখানোর পর আঙ্কেল জানালেন এটা তার আপন ছোট ভাইয়ের ছেলে, অর্থাৎ মিশুর চাচাতো ভাই। ছেলেটা বহু আগে থেকেই মিশুর কোনো রকম সাফল্য সহ্য করতে পারত না। তাছাড়া পারিবারিক একটা দ্বন্দ্ব তো আছেই। এই দ্বন্দ্ব থেকেই শত্রুতা করে সে ইচ্ছাকৃতভাবে কাজটি করেছে। সমস্যা উদ্ঘাটন করা হলো, এবার সমাধান দরকার। সায়ান ফোনে মনিকে বলল, আইডি ডিজেবল করে দিই। মনি বাধা দিয়ে বলল, তাতে সমস্যা আরও বাড়বে। অলরেডি পোস্টে 81 বার শেয়ার করা হয়েছে। যদি 300 জন মানুষও দেখে থাকে, তাদের থেকে 1000 জনে ছড়াতে খুব বেশি সময় লাগবে না। কাজেই আমাদেরকে কঠিনভাবে একটা সমাধানে আসতে হবে। সায়ান কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি করতে চাইছো তুমি? মনি বলল, আমি যা করার করেছি, এখন বাকি কাজ করবে তোমরা। শুধুমাত্র আমার প্ল্যান অনুযায়ী করতে হবে। যদি প্ল্যান সাকসেসফুল হয় তাহলে এক ঢিলে 2 পাখি মরবে। এরপর মনি পুরো প্ল্যানটা খুলে বলল সায়ান ও পূর্বকে। কথাগুলো শোনার পর হেসে উঠল সায়ান। মনির বুদ্ধির সাথে পারে কে? এত ট্যালেন্টেড মেয়ে খুব কমই আছে জগতে। ওরা দ্রুত নেমে পড়ল কাজে। মেঘালয় মাথায় হাত দিয়ে বসে বসে ভাবছে এবার কি হবে। বাবার জন্য বড় দুশ্চিন্তা হচ্ছে ওর। কোত্থেকে কি হয়ে গেল, অত কিছু ঝামেলা কিভাবে মিটবে কেউ বলতে পারে না। বাবা সুস্থ হবে কি না, সবার কাছে সত্য ঘটনাটা কিভাবে বেরিয়ে আসবে, সবকিছুই ভাবাচ্ছে মেঘালয়কে। অপরাধ না করেও আজ সবার চোখে খারাপ হতে হলো তাকে। অসহ্য একটা ব্যাপার। মেঘালয় মাথা তুলে দেখল মিশু রুমে নেই। ব্যালকনিতে গেছে হয়তো, এটা ভেবে চুপচাপ বসে রইল সে। এমন সময় মনির নাম্বার থেকে কল। মেঘালয় রিসিভ করতেই মনি বলল, ভাইয়া, আব্বুর শরীর সুস্থ হয়ে যাবে, দেখিস, টেনশন করিস না। কি হবে এবার? সব ঠিক হয়ে যাবে ভাইয়া, তুই ফ্রেশ হয়ে আয়। টিকেটের ব্যবস্থা হয়ে গেছে, দ্রুত এয়ারপোর্টে গিয়ে কনফার্ম করে আয়। মানে এত দ্রুত কিভাবে পারলে? ভাইয়া, মনিকে কি মনে হয় তোর? ফ্লাইট কখন জেনে আয়, আর টেনশন না করে তাড়াতাড়ি ঢাকায় চলে আয়। আমি দেখছি কি করা যায়। এমন প্ল্যান করেছি, এক ঢিলে অনেকগুলো পাখি মরবে এবার। বুঝলাম না, কিসের পাখি? অনেকগুলো পাখি। এক প্ল্যানে কতগুলো কাজ কার্যকর করি দেখার জন্য অপেক্ষা কর। শুধু আমাকে এখন বুদ্ধি খাটিয়ে কাজটা করতে হবে। কি করতে চাইছিস বলতো? সেটা না হয় রহস্যই থাক, ধামাকা দেখার জন্য অপেক্ষা কর। আর দোয়া করিস যেন সাকসেস হই। আচ্ছা, আমি মিশুকে ডেকে আনি, ফোন রাখ। আর আপুর শরীর কেমন হয় আমাকে আপডেট জানাস। মেঘালয় ফোন রেখে ব্যালকনিতে এসে খুঁজলো, কিন্তু মিশুকে পেল না। করিডরেও মিশুকে দেখতে না পেয়ে কপালে শুকনো ভাঁজ পড়ল ওর। দরজা খোলা দেখেই বুকটা ধক করে উঠল। দরজা খোলা, তার মানে মিশু। ভাবতে পারছে না মেঘালয় মেয়েটা গেল কোথায়। একসাথে এতগুলো টেনশন দিলে কেমনটা লাগে। ছুটতে ছুটতে সাগর পাড়ে এসে থামলো মিশু। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে বিশাল সমুদ্রের দিকে তাকিয়ে রইল। জীবনটা অদ্ভুত খেলা শুরু করেছে। এত এত দুর্ভোগ চলে যাচ্ছে, একটার পর একটা অ্যাক্সিডেন্ট, আর ভালো লাগছে না কিছু। মেঘালয়ের সম্মানের কথা ভেবেই কষ্ট হয় খুব। বাবা মায়ের মুখটা ছোট হয়ে গেছে সবার সামনে, এখন আবার মেঘালয়ের পরিবার। নিজেই নিজেকে বলল, বড্ড ছেলে মানুষই করি আমি, আর কোনো দিনও কারো সামনে যাব না। মেঘালয়কে একা ছেড়ে দিব, ওরা সবাই ভালো থাকুক। আমার মতো অভাগিনীকে আর ওদের দেখতে হবে না। এদিকে মেঘালয় দ্রুত করিডোর দিয়ে খুঁজতে খুঁজতে হোটেলের বাইরে বেরিয়ে এলো। মিশা আবার অভিমান করে কোথাও চলে গেল না তো। আগে সমুদ্রের পাড় দেখা দরকার। মেয়েটা যে কেন এত টেনশনে ফেলে দেয়। একা একা কোথায় গিয়ে বসে আছে কে জানে। এখানে সমুদ্র ছাড়া আর কোথায় বা যাবে। পাগলের মতো খুঁজতে খুঁজতে মেঘালয় হাঁফিয়ে যাচ্ছে। দৌড়ে দৌড়ে সবখানে খুঁজতে লাগলো। মিশু তীর দিয়ে হেঁটে হেঁটে পিছন দিকের ঝাউবনের দিকে চলে গেল।
কোথায় যাবে এখনো জানে না ও। ঝাউবনে এসে ৮ ঘন্টার মতো বসে থাকার পর নিজের ভুলটা বুঝতে পারল। কাজটা মোটেও ঠিক করেনি। বাইরের পৃথিবীটা যে অনেক বেশি কঠিন। এভাবে বেরিয়ে আসাটা কি উচিত হলো? হাতে একটাও পয়সা নেই। কক্সবাজারে চেনা পরিচিত কেউ নেই। আর কক্সবাজার থেকে এক পা বাইরে এগোনোর জন্যও টাকার দরকার। সে রাতে মেঘালয়ের পাশে ছিল বলে পালিয়ে বেঁচেছে, কিন্তু আজকে সেই মেঘালয়কে রেখে কেন পালাবে ও? আপন মনেই ভাবতে লাগলো কথাগুলি। রাগ ও ক্ষোভের বশে সত্যি একটা ভুল করে ফেলেছে ও। এখনই ফিরে যাওয়া উচিত। আবারও উঠে একটা ভোঁ দৌড় দিয়ে হোটেলের দিকে ফিরে এলো মিশু। মেঘালয় এখনো বীজ ধরে এদিক সেদিক খুঁজে বেড়াচ্ছে ওকে। মাথাটাই এলোমেলো হয়ে যাচ্ছে। এলাকাটা অনেক রিস্কি। এভাবে কোথায় গেল কে জানে। খুঁজতে খুঁজতে মেঘালয়ের পাগল হওয়ার মতো অবস্থা। নিচ থেকে ঝাউবনের দিকে গিয়ে সেখানেও খুঁজে দেখলো দৌড়ে দৌড়ে। এরপর হতাশ হয়ে হোটেলে ফিরে এলো। মেঘালয় দরজায় নক করার পর যখন মিশু দরজা খুলে দিল, চমকে উঠে চোখ বড় বড় করে ফেলল মেঘালয়। মিশু মাথাটা নিচু করে অপরাধীর ভঙ্গিতে বলল, সরি। সরি বলার পর এক মুহূর্ত দেরি না করে ঠাস করে কষে একটা থাপ্পড় এসে পড়ল মিশুর গালে। মেঘালয়ের দৃষ্টিতে যেন অগ্নি বর্ষণ হচ্ছে। মিশু প্রথম অবস্থায় বুঝতে পারল না কি ঘটল। মেঘালয়ের আগে ফুসতে ফুসতে বলল, ন্যূনতম বিবেকবোধ নেই তোমার? দরজাগুলো কোথায় বেরিয়ে গিয়েছিলে? মিশু হঠাৎই কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বলল, আমার জন্য সবার এত সমস্যা হচ্ছে, আপনাকে বিপদে ফেলে দিয়ে আমি নিজেকে অপরাধী মনে হচ্ছিল। আমার মরে যেতে ইচ্ছে করছিল। তাহলে ফিরলে কেন? মরে যেতে বড় সাহস নেই? আপনার কথা ভেবে। আপনিই তো বলেছেন দেশের জন্য কিছু করার আগে যেন না মরি। মেঘালয় রেগে বলল, তোমার মরার ইচ্ছে হচ্ছিল না? আসো, আমি খুন করে ফেলি। মিশু একটু এগিয়ে এসে বলল, মেরে ফেলুন তো আমাকে। আমার মরে যাওয়া উচিত। মেরে ফেলুন প্লিজ। মেঘালয় খপ করে মিশুর মুখটা দু হাতে ধরে আচমকা ঠোঁট দুটো নিজের ঠোঁটের ভেতরে নিয়ে নিল। পরম আবেশে চুম্বন করতে লাগলো মিশুর আলতো ঠোঁটে। সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সমস্ত কিছুর অবসান যেন একসাথে হয়ে যাচ্ছে। মিশুর দু চোখ বেয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে। এটা কিসের কান্না সে নিজেও জানে না। অনেকক্ষণ পর মেঘালয় ওকে ছেড়ে দিয়ে বলল, আমি এয়ারপোর্ট যাব, তুমি রেডি হয়ে নাও। মনির কথা মতো মিশুর বাবা সোজা গেলেন উপজেলা পরিষদে। উপজেলা চেয়ারম্যানকে নিয়ে সরাসরি বসে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলল সায়ান ও পূর্ব। মেঘালয় আর আকাশ আহমেদের সম্মানের ব্যাপারটাও বুঝিয়ে বলা হলো। মিশুর বাবা অনুরোধ করে বললেন, বিয়েটা একটা দুর্ঘটনাবশত ঘটলেও আমরা দুই পরিবার মেনে নিয়েছি এটা। এখন এই ছেলেটা অযথা এরকম ভাবে বাজে ব্যাপার রটিয়ে দিয়ে মান সম্মান নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। ভাই, কিছু একটা ব্যবস্থা নিন। উপজেলা চেয়ারম্যান মিশুকে ও ওর বাবাকে আগে থেকেই চিনতেন। মিশুর বাবার মোটামুটি ধরনের একটা সুনাম আছে নিজের এলাকায়। তার সম্মানের সাথে জড়িয়ে আছে ব্যাপারটা। আর একটা মিথ্যেকে জিততে দেওয়া যায় না। উনি রাজি হলেন সাহায্য করতে। এরপর সরাসরি থানায় জিডি করার পর সে ছেলেটাকে ধরে এনে স্বীকারোক্তি নেওয়া হলো। ছেলেটা নিজ মুখে বলল, জ্যাঠা আর মিশুর সম্মানহানির জন্য এই কাজ করেছি। মিশু ওর স্বামী এরকম কোনো কাজই করেনি। এভাবে উক্তি নিয়ে ভিডিওটা সেই ছেলের আইডি থেকেই আপলোড করে দেয়া হলো। তারপর ওকে হাজতে ঢুকিয়ে দিয়ে সায়ান ও পূর্ব মিশুদের বাসায় গেল। মনি ফোনে উপজেলা চেয়ারম্যানকে সবকিছু বুঝিয়ে বলার পর যে ব্যাপারটা ঘটলো সেটাকেও কল্পনাও করেনি। উনি নিজ মুখে মনিকে বললেন, আপনার সাথে কথা বলে সত্যি ভালো লাগছে। একটা মানুষের চিন্তা শক্তি কিভাবে এতটা সুন্দর হতে পারে। আমি যদি আপনাদেরকে সাহায্য করতে চাই। মনি অবাক হয়ে বলল, কৃতজ্ঞ হলাম। ধন্যবাদ দিয়ে ছোট করব না, আজীবন কৃতজ্ঞ থাকব। এরপর চেয়ারম্যান নিজে একটা ভিডিও বানালেন আর সাথে স্থানীয় পত্রিকাতেও রিপোর্ট করে দিলেন। রিপোর্টটা ছিল এরকম: সমাজ ভালো মানুষগুলোকে এভাবেই খুন করতে প্রস্তুত, অথচ যারা সত্যিকার অর্থে অপরাধী তাদের কোনো বিচারের দায় কেউই নিতে চায় না। গত কয়েকদিন আগে মিশু নামক এক মেয়ে ধর্ষণের শিকার হতেও বেঁচে যায়। সেখান থেকে পালিয়ে এসে রাস্তায় বেহুশ হয়ে পড়েছিল। যে মানুষটা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলেছে, নিজ দায়িত্বে বাসায় পৌঁছে দিতে চাইছে, সেই মানুষটাকেই আজ এই ধর্ষণের দায় দেওয়া হচ্ছে। এ কেমন নিয়ম? মেঘালয় নামক ছেলেটার সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছি। তার মতো ভালো মানুষ কমই হয়, অথচ তাকে নিয়েই আমাদের এলাকায় এমন কুৎসার উঠে গেছে। আর পাশাপাশি তার পরিচিত মহলেও তাকে নিয়ে ট্রল করা হচ্ছে। ঘটনার সত্যতা সবার জানা দরকার। তাদের নামে যে গুজব ছড়ানো হয়েছে সেটা নিতান্তই ষড়যন্ত্র। সত্যিকার ঘটনার মূলে আছে একটা করুণ ইতিহাস।
মিশুর হাঁটার মতো অবস্থা ছিল না, সে এতটাই অসুস্থ ছিল। মিশুর কথা বলার মতো অবস্থা ছিল না। বাধ্য হয়েই মেঘালয় ওকে কোলে নিয়ে যাচ্ছিল। গ্রামের মূর্খ কিছু মাতাল ব্যাপারটাকে বিশ্রী বানিয়ে এলাকার সামনে উপস্থাপন করেছে। মেঘালয়ের ফোন, টাকা পয়সা সবকিছু কেড়ে নিয়ে এরপর এলাকায় অনেক অপমানও করা হয়। তারপর মিশুর আত্মীয় স্বজনরা জোর করে বিয়ে দিয়ে দেয় দুজনের মধ্যে। বিয়ের পর সত্যিকার ঘটনা প্রকাশ পায় সবার সামনে। মিশুর পরিবার চেয়েছিল ভুল শুধরানোর জন্য মেয়েকে ছাড়িয়ে নিতে, কারণ ভুলটা যেহেতু তাদেরই, অযথা একজন ভালো মানুষকে ঝামেলায় ফেলে দিতে চাননি তারা। কিন্তু এক্ষেত্রে মেঘালয় চরম দায়িত্বশীলতার পরিচয় দেয়। সে নিজেই মিশুর দায়িত্ব নিয়ে বলে, মিশু এখন আমার স্ত্রী, আমি দায়িত্ব এড়াতে পছন্দ করি না। এরপর দুই পরিবারই কথা বলার মাধ্যমে বিয়েটা মেনে নেয়। মিশু এখন তার শ্বশুর বাড়িতেই আছে। তারা দুজন দুটো পরিবারের সকলেই খুশি। মাঝখান থেকে এক ছেলে অযথা এদেরকে নিয়ে ভুলভাল তথ্য ছড়িয়ে এলাকাবাসীর কাছে মেঘালয়কে হাসির পাত্র বানিয়ে দিচ্ছে। পাশাপাশি সমস্ত আত্মীয় স্বজনের কাছেও মুখ দেখানোর মতো অবস্থা আর নেই। মেঘালয় একজন ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। তাকে শিক্ষার্থীরা গুরুর মতো সম্মান করত। তাকে নিয়ে শিক্ষার্থীদের কাছেও উপহাসের পাত্র বানানোর চেষ্টা করার মতো অপরাধীর দায়ে মানহানির মামলা করা হয়েছে মাসুদের, মিশুর চাচাতো ভাইয়ের নামে। একজন অপরাধী তো শাস্তি পেল, কিন্তু যারা এরকম একজন সম্মানিত ব্যক্তিকে গ্রামের মানুষদের সামনে অপমানিত করল, টাকা পয়সা মোবাইল ফোন সব কেড়ে নিয়ে আবার বেঁধেও রেখেছিল, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য থানায় ডায়েরি করা হয়েছে। উক্ত এলাকায় সম্প্রতি কিছু মাতাল ও ছিনতাইকারীরা উদ্ভব হয়েছে। এদের নির্মূলের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি মিশুকে ধর্ষণের মতো জঘন্য আচরণ দ্বারা উত্ত্যক্ত করার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জন্য দৃষ্টি আরোপ করা জরুরি। 3 দিন কেটে গেল মাঝখানে। 3 দিন পরের ঘটনা এতটা অবিস্মরণীয় যা সত্যি কল্পনার বাইরে ছিল সবার। বাবার শরীরের অবস্থা অনেকটাই ভালো, আর এই নিউজ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিশুদের এলাকায় স্থানীয় পত্রিকাতেও প্রকাশ করা হলো। ফলে এলাকার লোকজনরা সকলেই নিজেদের ভুল বুঝতে পেরেছেন। সবার ঘরে ঘরে আলোচিত হচ্ছে ব্যাপারটা। যারা ওদেরকে ভুল বুঝেছিল সবাই সত্যিটা জানার পর আর কোনো কথা বলেনি। এমনকি শত্রুরাও পর্যন্ত থেমে গেছে। মাসুদ এখনো জেলে। এদিকে যে মাতার লোকগুলো মেঘালয়কে ওরকমভাবে অপদস্থ করেছে সবার নামে মামলা দায়ের করা হয়েছে। এবার সব শত্রু একসাথে সাজা পাবে। সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার এটাই যে মেঘালয়ের আত্মীয় স্বজনরা প্রায় সবাই আকাশ আহমেদকে দেখতে আসছেন, আর মুরব্বীরা বলে দিচ্ছেন দ্রুত ছেলের বিয়ের প্রোগ্রাম করে বউকে ঘরে তোলা হোক। সবাই বিয়ের দাওয়াত খেতে চায়, আর নতুন বউয়ের প্রাপ্য সম্মানটাও তাকে ফিরিয়ে দেওয়া দরকার। মিশু ভাবতেও পারেনি ব্যাপারটা এভাবে সুন্দরভাবে সমাধান হয়ে যাবে। মনির প্রতি আজীবন কৃতজ্ঞ হয়ে থাকবে মেঘালয় ও মিশু। আকাশ আহমেদ ব্যক্তিগতভাবে মিশুর সাথে কথা বলতে চাইলেন। কথাটা শুনেই হার্টবিট বেড়ে যাচ্ছে মিশুর। শ্বশুরমশাইয়ের সাথে এখনো একবারও কথা হয়নি ওর। কি বলবেন ধারণা করা যাচ্ছে না। মানুষটা অনেক গম্ভীর হয়ে আছেন। সবাই ঘর থেকে বেরিয়ে গেলে মিশু ওনার বেডের কাছাকাছি এগিয়ে আসলো। মেঘালয় ও মিশুর পাশে এসে দাঁড়ালো। আকাশ আহমেদ ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোকে কি আলাদা করে যেতে বলবো? মেঘালয় মিশুর আরো কাছাকাছি এসে বলল, আমি সব সময় মেয়েটার পাশে থাকতে চাই। তুমি কি বলবে জানি না, কিন্তু যাই বলবে দুজনকে বলো, কারণ আমরা অপরাধী হলে দুজনের সমান অপরাধ। বাবা প্রকুচকে জিজ্ঞেস করলেন, 2 দিনেই এত প্রেম? প্রেম তো বটে, প্রেমের চেয়ে বড় আমার দায়িত্ববোধ। মেয়েটার এখানে কেউ নেই আমি ছাড়া। আমি ওকে এনেছি, আমিও সব কিছুতে থাকবো। বাবা হেসে ফেলে বললেন, যাক, ছেলেটা মানুষ হলো তবে। যেখানে আজকালকার ছেলেরা মাইয়া রে তুই অপরাধী গান গায়। বাবাকে হাসতে দেখে চমকে উঠল মিশু। মিশু ও মেঘালয় একে অপরের দিকে তাকালো অবাক হয়ে। বাবা হেসেছে, তার মানে কাম হো গেয়া। মেঘালয় মিশুর দিকে তাকিয়ে চোখ মারল। মিশু ভ্যাবাচেকা খেয়ে কপালে শুকনো ভাঁজ ফেলে তাকালো। মেঘালয় বলল, কি বলতে চাও আব্বু? যা বলার তুই তো বলেই দিলি, আমি আর কি বলবো। তোমার কি নেগেটিভ কিছু বলার ইচ্ছে ছিল? তা নয়, আমি জানতে চাই এই বাচ্চার এম কি? এখনই কি সংসার শুরু করতে চায়? মিশু একবার মেঘালয়ের দিকে তাকালো। প্রশ্নের অর্থ বুঝতে না পেরে অবাক হয়েই চেয়ে রইল। আকাশ আহমেদ বললেন, ব্যাপারটা যেহেতু এখন বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, কাজেই বিয়েটা ধুমধাম করেই আয়োজন করা উচিত। কিন্তু ওর তো এখনো কৈশোরেই কাটেনি, এত তাড়াতাড়ি কি সংসারে মন বসবে? যে কোনো মেয়ের জন্যই অন্তত 22 বছর বয়স পর্যন্ত তাকে নিজের মতো থাকতে দেওয়া উচিত।
জগতের বড় বড় বিস্ময়গুলো দেখে ফেলা উচিত। তারপর না সংসার। সুখী হওয়ার গোপন রহস্য হচ্ছে জগতের সব বড় বড় বিস্ময় দেখে ফেলা। মিশুর চোখে মুখে মুগ্ধতা। শ্বশুর মশাই দারুণ কথা বলেছেন তো। আকাশ আহমেদ বললেন। কিরে মেয়ে, অবাক হচ্ছিস? মিশু মাথা ঝাঁকিয়ে বলল।